ঘুমে প্রায় বিভোর হয়ে গেছি। এমন সময় লক্ষ্য করলাম কেউ একজন আমার ঠোঁটে জোরে চুমু খাচ্ছে। শরীর অনেক ক্লান্ত, তাই চোখ মেলে তাকাবার মতন শক্তি জোগাড় করতে পারছি না। কি আমার ঠোঁটে জোরে চুমু খাচ্ছে? তার মধ্যে মাতাল করা একটা স্মেল নাকে ভেসে আসছে। একটু পরে ফজর আজান হলো। আজানের সুর শুনে লাফিয়ে বিছানা থেকে উঠে গেলাম। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। বেশ অবাকই হলাম কাউকে দেখতে না পেয়ে, কারণ একটু আগে কিছু একটা অনুভব করেছিলাম আমি। কেউ একজন আমার ঠোঁটে জোরে চুমু খাচ্ছিল। মাথায় যেন কিছুই ঢুকছে না। দূর, আমার কোথাও ভুল হচ্ছে হয়তো। আমি মনে হয় ঘুমের ঘরে উল্টাপাল্টা স্বপ্ন দেখেছি। বিছানা ছেড়ে উঠে গিয়ে উজু করে নিলাম, কারণ ফজরের নামাজ পড়তে হবে। নামাজ শেষ করে খাটের উপর বসে আছি, তখন অনুভব করলাম ঠোঁটজোড়া মধুর মতন মিষ্টি হয়ে আছে। মনে হয় যেন কয়েকশো কেজি মধু আমি গ্রহণ করেছি। এমন সময় সৎমা চেঁচিয়ে উঠল, এই যে নবজাদা, বিছান ছেড়ে উঠে পড়েন আর রেডি হয়ে কাজে চলে যান। আজকে রাতে জানে 5,000 টাকা হাতে পাই। আম্মু, এত টাকা আমি কই পাবো? আমার সারাদিনের কামাই মিলে তো 1,000 খানেক টাকা হয় না, সেখানে 5,000 টাকা কীভাবে কি? সে আমি জানি না, বাসায় বাজার শেষ হয়ে এসেছে, বাজার করতে হবে। টাকা তুমি কিভাবে জোগাড় করবে সেটা তুমি জানো। এত কিছু ভেবে আমার লাভ নেই। আমার চাই শুধু টাকা। যাও এবার, ফটাফট গিয়ে কাজে লেগে যাও। চুপচাপ বসে আছি। আজ মা বেঁচে নেই বলে এমন অত্যাচার সহ্য করতে হচ্ছে আমাকে। এখনও রাত শেষ হয়নি, আর উনি এসে পাহাড় সমান বোঝা চাপিয়ে দিল। আচ্ছা, আমায় কিছু খেতে দাও মা, খেয়ে কাজে চলে যাচ্ছি। খাবার মতন কোনো কিছু নাই ঘরে, আর থাকলেও সেটা আমার আর আমার মেয়ের জন্য। না খেয়েই কাজে চলে যাও। রাতে এসে 5,000 টাকা বুঝিয়ে দেবে, তারপর তোমার কপালে খাবার জুটবে। সৎমার কথা শুনে চোখ জোড়া ঘোলাটে হয়ে আসছে। আসলে মা আর সৎমার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। সারাদিন কুলির মতো খাটনি, তাও দিন শেষে সুখ জিনিসটা কপালে জুটবে না। না খেয়েই রাতের শেষে না খেয়ে রাতের শেষ ভাগে বেরিয়ে পড়লাম কাজের জন্য। স্টেশনের দিকে হাঁটা দিয়েছি। যেতে যেতে আসুন পরিচয় হয়নি। আমার নাম তো সকলেই জানেন, নতুন করে বলার কিছুই নেই। পড়ালেখা ইন্টার পর্যন্ত করার সুযোগ হয়েছে। পরে সৎমায়ের কারণে বাবা আমার পড়ালেখা অফ করে দেয়। পরিবারে বলতে তেমন কেউ নেই, সৎমা আর বাবা, আর আমার সৎ একটা বোন আছে, নাম সামিয়া। বাকি সমস্ত কিছু গল্পের সাথে থাকলে জেনে যাবেন। স্টেশনে গিয়ে দেখি কেউ নেই, চুপচাপ করে বসে আছি। কি করব কি করব কিছুই ভেবে পাচ্ছি না। কিভাবে রাতের মধ্যে 5,000 টাকা জোগাড় করব, কোনো কিছুই মাথায় আসছে না। সকাল 7টা থেকে আবার কাজে যেতে হবে। ভাবছি স্টেশনে এসে হয়তো কুলিগিরি করে আলাদা কিছু পয়সা কামাবো, কিন্তু তা আর হলো না। এমন সময় অল্প বয়সী একটা মেয়ে আমার দিকে এগিয়ে আসে। এই যে শুনছেন, হ্যাঁ বলুন, বলে মেয়েটার দিকে তাকাতেই আমার চোখ জোড়া কপাল উঠে গেল। হা করে মেয়েটার দিকে তাকিয়েছি। একটা মেয়ে এতটা সুন্দর কি করে হতে পারে? তার নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারতাম না। মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসেছে। এই যে এমন করে কি দেখছেন? মেয়েটার কথায় হুঁশ ফিরে আসে। না, কিছু না। আমার একটা উপকার করতে পারবেন? তার বিনিময়ে আপনার যত টাকা লাগে আমি দিব। জি, কী কাজ বলুন। আমাকে আপনার শহরটা ঘুরিয়ে দেখাবেন। আই মিন, শহরটা ঘুরবো আর আপনি আমার সাথে থাকবেন। খুশিতে ভিতরটা ফেটে যাচ্ছে। যাক, বেশি না, 5,000 টাকা দাবি করব। আচ্ছা, 5,000 টাকা কিন্তু দিতে হবে আমাকে। ওকে, দিব। সেদিন আর কাজে গেলাম না। মেয়েটাকে নিয়ে সারা শহর ঘুরবো। দিনের আলো ফুটেছে হালকা হালকা। একটা সিএনজি ঠিক করলাম। শুরুতে ওনাকে আমাদের শহরের সবচাইতে বড় পার্কটাতে ঘোরাবো। সিএনজিতে বসে আছি, ঠিক তখনই রাতের সেই মাতাল করা স্মেলটা নাকে আসলো। বেশ অবাক হয়ে তাকিয়েছে ওনার দিকে, কিন্তু কিছু বললাম না। সিএনজিওয়ালা মামা পার্কের সামনে গিয়ে থামলো। উনি ভাড়াটা ঢুকিয়ে দিল। তারপর ওনাকে নিয়ে পার্কের ভিতরে ঢুকলাম। সবাই আমাদের দিকে হা করে তাকিয়েছে, কারণ আমার জামা কাপড়ের ঠিক ঠিকানা নেই।
আর তার উপরে উনি দামি জামা কাপড় পরে আছে। মানুষের মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মানুষ হয়তো ভাবছে যে মেয়েটা আমার কিছু হয়। সারাদিন ঘোরাঘুরি করলাম ওনাকে নিয়ে। বিকেলবেলা একটা রেস্টুরেন্টে গেলাম। খাবার খেয়ে যেই না বের হব তখনই কয়েকজন ছেলে আমাদের পথ আটকায় আর ওনার সাথে অসভ্যতামি শুরু করে। এটা দেখে তো মেজাজ খারাপ হয়ে যায়। ছেলে একটার গালে কষ একটা থাপ্পড় বসিয়ে দিলাম। বাকি অন্য একটা ছেলে এসে আমার হাতের মধ্যে ছুরি চালিয়ে দিল। সাথে সাথে হাত থেকে ফুলকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করলো। আর কয়েকজন এসে আমাকে পিছন থেকে জাপটে ধরে ফেললো। নাড়াচাড়া করার মতো স্কোপ নেই। আর যাকে থাপ্পড় মেরেছে সে ছেলেটা ওনার গায়ের মধ্যে হাত দিয়ে বসে। ভেতরটা রাগে ফেটে যাচ্ছে। একটা মেয়ের ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে আমার চোখের সামনে, কিন্তু আমি কিছুই করতে পারছি না। হঠাৎ ওই ছেলেটা বিকট আওয়াজ দিয়ে চেঁচিয়ে ওঠে আর মাটিতে পড়ে যায়। আর আমাকে যারা পাকড় করে ধরছিল তারা আমাকে ছেড়ে ওনার দিকে এগিয়ে যায়। ছেলেগুলো সেমভাবে চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। কি হচ্ছে? মাথায় তো কিছুই কাজ করছে না। উনি কি এমন করলো যে ছেলেগুলো মাটিতে লুটিয়ে পড়লো? উনি আমার দিকে এগিয়ে আসে। হাত থেকে তখন অঝরে রক্ত পড়ছে। এই দেখি আপনার হাতে কতটুকু লেগেছে। না ম্যাডাম, কিছু হয়নি, আমি ঠিক আছি। এই ছেলে, একদম বেশি কথা বলবেন না। হাতটা দেখাতে বলছি। হাতটা ওনার দিকে এগিয়ে দিলাম। আল্লাহ, হাতটা তো অনেকখানি কেটে গেছে। দেখি চলেন আমার সাথে। উনি আমাকে নিয়ে একটা জায়গায় বসায়। দেখি চোখ বন্ধ করেন। কেন চোখ বন্ধ করবো কেন? আরে যেটা বলছি সেটা করেন। চোখটা বন্ধ করতে উনি আমার হাতটা ধরে ক্ষত জায়গার মধ্যে একটা চুমু বসিয়ে দিল। 1000 ভোল্টের একটা শক খেলাম। আল্লাহ, কি করলেন উনি? হ্যাঁ, এবার চোখ খুলেন। চোখ খুলে দেখি হাতের রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। এখন আর ব্যথাও লাগছে না। কি করলেন আপনি এটা? যা করা করেছি সেটা আপনার না জানলেও চলবে। এখন চলেন। আচ্ছা চলেন। তারপর ওনাকে নিয়ে আবার গাড়িতে উঠে গেলাম। শোনেন, বাসায় গিয়ে রেস্ট করবেন। আর এই যে খামটা নিন, বাসায় গিয়ে খুলবেন সেটা। উনি আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেল। অবাক চোখে তাকিয়েছে ওনার চলে যাওয়ার দিকে। মানুষটা খুব ভালো, কিন্তু কে উনি? কি ওনার পরিচয়? কোথায় থাকেন? নাম কি? কিছুই জানা হলো না। সারাদিন কোন এক মোহের মধ্যে পড়েছিলাম। এভাবেই সারাটা দিন পার হয়ে গেল। মাগরিব প্রায় হয়ে এসেছে। বাসায় ঢুকতেই সৎমার চেঁচামেচি শুরু। তুই এত আগে বাড়িতে কেন এসেছিস? শরীর ভালো না, তাই চলে এসেছি। আমার টাকা এনেছিস? না, টাকা জোগাড় হয়নি। নবাবজাদা, আজ তুই খেতে আসিস। তোর খাওয়া দাওয়া সব কিছু বন্ধ। রুমে এসে বসে আছি। ওনার দেয়া খামটা পকেট থেকে বের করলাম আর খুললাম। খামটা যেই না খুললাম, একজোড়া চোখজোড়া কপালে উঠে গেল। 1000 টাকার নোট সব কয়টা, কম হলো 50,000 তো হবেই। সেখান থেকে 10,000 টাকা নিয়ে সৎমার কাছে চলে গেলাম। গিয়ে সোজা ওনার মুখের উপর টাকাগুলো ছুঁড়ে মারলাম। ধরেন আপনার টাকা। 5,000 বলেছেন, 10,000 দিয়েছি। আর একটা কথা মাথায় রাখবেন, আপনি কোনোদিনও কারো মা হওয়ার যোগ্যতা রাখেন না। যে মা টাকার জন্য সন্তানকে খাবার দেয় না, সে মা নামের কলঙ্ক। বলে রুম থেকে বেরিয়ে গেলাম। ছাদে দাঁড়িয়ে আছি। এমন সময় আব্বু এসে শাসিয়ে গেল যে ওর মার সাথে বেয়াদবি কেন করেছি। নেক্সট টাইম করলে আমাকে ঘরছাড়া করবে। হায় কপাল, বাবাও দুঃখগুলো বুঝে না। সবাই খেলে নিজের মতন করে চাপিয়ে দিয়ে চলে যায়। রাতে আর খাবার খেলাম না। বাবার কথা শোনার পর আর খাওয়ার ইচ্ছে নেই। রাত 2টা বাজে। চোখ বুজে শুয়ে আছি, ঘুম আসছে না। এমন সময় কিছু একটা অনুভব করলাম। চোখটা হালকা মেরে দেখি একটা ছায়ামূর্তি আমার পাশে বসে আছে। এটা দেখে তো বুকের মধ্যে ধুকপুকানি শুরু হয়ে গেল। ছায়ামূর্তিটি বসা থেকে উঠে আমার শরীরটাকে নিজের দখলে নিল। আমার উপর শুয়ে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়েছে। তার মানে গতকাল কোনো স্বপ্ন দেখছিলাম না। সবটা ক্লিয়ার হয়ে আসছে আস্তে 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 আস্তে। ঠোঁটে চুমু খাওয়া সেই মাতাল করা স্মেল। বিছানার পাশেই লাইটের সুইচটা ছিল। ঠুস করে সুইচটা টিপ দিয়ে উঠে পড়লাম। অবাক করার বিষয়ে কাউকে দেখতেই পেলাম না। কি হচ্ছেটা কি আমার সাথে? না, এর কিছু একটা করা দরকার। ওয়েট, বুদ্ধি পেয়েছি।
বিছানা ছেড়ে উঠে পাকের ঘরে চলে গেলাম। তারপর তেতো জাতীয় কিছু একটা ঠোঁটের উপর লাগিয়ে দিলাম। আমি জানি সে আবার আসবে। রুমে এসে লাইট অফ করে শুয়ে আছি। ঘণ্টাখানেক পর কারো উপস্থিতি টের পেলাম। আমি শিওর যে সেই ছায়ামূর্তিটারই কাজ। ছায়ামূর্তিটা এসে আমাকে জড়িয়ে ধরে ঠোঁটটায় চুমু বসিয়ে দিল। বাছা ধান, এবার আর চুমু খেতে পারবে না। ঠোঁটে তেতো লাগিয়ে দিয়েছি। ছায়ামূর্তিটা আমাকে অবাক করে সচল একটা থাপ্পড় বসিয়ে দিল গালের মধ্যে। থাপ্পড়টা এত দূরে মেরেছে যে মনে হচ্ছে এখনই জান বের হয়ে যাবে। তখনই পাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো। কেউ একজন ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এই কে কে আমাকে থাপ্পড় মারলো? আবার একটা থাপ্পড় বসিয়ে দিল গালের মধ্যে। এবার আর কিছু বললাম না, চুপচাপ গালে হাত দিয়ে বসে আছি। কারণ কথা বললে আবার যদি থাপ্পড় মেরে দেয়। অদৃশ্য একটা আওয়াজ আসলো। তুই ঠোঁটে তেতো লাগিয়েছিস কেন? চুপ করে আছি, ভয়ে কোনো কথাই বের হচ্ছে না মুখ দিয়ে। আওয়াজটা কেমন যেন ভয়ঙ্কর ছিল। মনে হচ্ছে যেন কেউ আমার উপর খুব রেগে কথা বলছে। কি রে, কথা বলছিস না কেন? নাকি আরেকটা লাগিয়ে দিব? আসলে কে জানি আমার ঠোঁটে চুমু খাচ্ছিল, তাই তেতো লাগিয়ে দিয়েছি, যাতে করে চুমু না খেতে পারে। তুই আমার কাজে ব্যাঘাত ঘটিয়েছিস, তোকে আজকে আমি শেষ করে দিব। ছায়ামূর্তিটা গলা চিপে ধরেছে। মনে হচ্ছে যেন তার বারাভাতে ছাই দিয়েছি। নড়াচড়া করার মতো শক্তি পাচ্ছি না। দমটা মনে হয় এক্ষুনি বের হয়ে যাবে। তখনই মাথায় আসলো খাটের পাশে তো লাইটের সুইচটা আছে, সেটা জ্বালিয়ে দিই। কোনো মতে হাতটার সুইচের কাছে এগিয়ে নিয়ে গেলাম, লাইটটা জ্বালাও বলে। তখনই ছায়ামূর্তিটা আমার হাত চেপে ধরলো। এই তোর কত বড় সাহস যে তুই আবার লাইট জ্বালাতে চাচ্ছিলি? একে একে দুইটা ভুল করলি তুই। প্লিজ আমায় মাফ করে দেন। আপনার যা ইচ্ছে হয় তাই করেন, কিন্তু প্লিজ গলাটা ছেড়ে দিন, আমার খুব কষ্ট হচ্ছে। ছায়ামূর্তির সাথে সাথে আমার গলা ছেড়ে দিল। হাফ ছেড়ে বাঁচলাম। মায়া লেগে গেছে তাই ছেড়ে দিয়েছি। দ্বিতীয়বার যেন এরকম ভুল আর না হয়। যাও এবার গিয়ে মুখে মিষ্টি জাতীয় কিছু লাগিয়ে আসো। আচ্ছা যাচ্ছি। হ্যাঁ যাও, কিন্তু ভুলেও লাইট অন করবে না। অন্ধকারে হাতিয়ে হাতিয়ে পাকের ঘরে চলে গেলাম। গিয়ে মধুর বোতলটা নিয়ে ঠোঁটের উপর মধু লাগিয়ে নিলাম। তারপর রুমে আসলাম। ছায়ামূর্তিটা বিছানার উপর বসে আছে। চেহারা দেখা যাচ্ছে না, তবে আবসা আলো স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে কেউ একজন বসে আছে। কাছে যেতেই ছায়ামূর্তিটা আমাকে জড়িয়ে ধরলো। অবাক হয়ে যাচ্ছি। আল্লাহ, এ কী হচ্ছে আমার সাথে? কোন পেতনির পাল্লায় পড়লাম আমি? তখনই ছায়ামূর্তিটা বলে উঠল, এই যে একদম উল্টাপাল্টা ভাববে না, আমি কোনো পেতনি টেতনি না। ও মাই গড! শক খেয়ে কী সব উল্টোপাল্টা ইংলিশ বের হচ্ছে, মুখ দিয়ে বুঝতেই পারছি না। মনের কথা উনি কী করে জানলেন? না, আর কিছু ভাবা যাবে না। উল্টোপাল্টা কিছু ভাবলে আবার ঘাড় মটকে দেবে। অনেক কিছু ভেবে ফেলছো। এখন আমার কাজ আমাকে করতে দাও। কি কাজ? তা জানতে হবে না। ও আল্লাহ, এই ছায়ামূর্তিটা কী পেয়েছে আমার ঠোঁটে? ঠোঁট জোরে আবার ছায়ামূর্তিটা নিজের দখলে করে নিল। পাক্কা 1 ঘন্টার পর ছেড়েছে আমাকে। জোরে জোরে শ্বাস নিচ্ছি। মনে হচ্ছে কলিজাটা গলে মুখ দিয়ে বের হয়ে যাবে। হাঁপানির জ্বালায় কথাও বের হচ্ছে না মুখ দিয়ে। তারপরও বহু কষ্টে জবাব দিলাম, হ্যাঁ বলেন। কাল থেকে ওসব আর করবে না। মুখে তেতো টেতো একদম কিচ্ছু লাগাবে না। কাল থেকে যদি উল্টাপাল্টা কিছু করো তাহলে একদম ঠাসি একটা লাগিয়ে দেব। না না, আর কোনোদিনও ভুলেও তেতো টেতো লাগাবো না। কিন্তু একটা জিনিস বলেন তো, আপনি আমার ঠোঁটে কী পেয়েছেন? সেটা তোমার না জানলেও চলবে, সময় হলে সব জেনে যাবে। এখন আমি আসি, আমার যাওয়ার সময় হয়ে গেছে। আচ্ছা, তা না হয় না বললেন, কিন্তু আপনি কে বা আপনার নাম কি সেটা তো বলে যান। আমি পরিজগতের রানী, আমার নাম মাপসুরা। পরিপালক থেকে এসেছি আমি। আর হ্যাঁ শোনো, কখনো কোনো বিপদে পড়লে আমাকে একটু স্মরণ করো। বাতিস্তুম বাতিস্তুম যোদনাম। তারপর ছায়ামূর্তিটা চলে গেল। ছায়ামূর্তি পড়ি, এটা শোনার পরে ভিতরে এক দফা সুনামির মতো ঝড় বয়ে গেল। ইচ্ছে করছে নিজের কাঁঠাল বিচিতে চাপ দিয়ে নিজেই মরে যাই। এ জীবন রেখে কী লাভ? মানুষের কাছে কদর পেলাম না, সেখানে একটা পরি এসে পাপ্পি চাপ্পি দিয়ে যাচ্ছে। সেই রাতে আর চোখ বন্ধ করতে পারলাম না।
গায়ে গরম হয়ে আসছে, মনে হচ্ছে জ্বর আসবে। ফজরের নামাজের সময় হয়ে এসেছে। বিছানা ছেড়ে উঠে নামাজ পড়ে নিলাম। গাটা এখন একটু হালকা লাগছে, জ্বরের ভাবটা চলে গিয়েছে। একটু পরে সৎমা দেখি নাস্তা নিয়ে রুমে হাজির। এই নে, তোর জন্য নিজের হাতের নাস্তা বানিয়ে এনেছি। চোখগুলো বড় বড় করে তাকিয়েছে আম্মুর দিকে। ওই দিকে কী দেখছি আমি? এটা কি আসলেই আমার সৎমা? আরে এত অবাক হচ্ছিস কেন? কাল রাতে তুই 10,000 টাকা দিলি, মনটা একদম খুশিতে ভরে গেছে। তার উপর তোর বাবা বলল মা হারা ছেলেটিকে নিজের মতো করে স্নেহ মমতা দিতে। তাই ভাবলাম তুই সকাল সকাল কাজে যাবি, তোর জন্য ভালো কিছু নাস্তা বানিয়ে রাখি। সৎমার কথা শুনে কী বলবো ভেবে পাচ্ছি না। দুনিয়ার মানুষ আসলে বড়ই অদ্ভুত। চাহিদা পূরণ করতে পারলে সবার কাছে প্রিয় পাত্র হওয়া যায়। গতকাল রাত পর্যন্ত খেতে দেয়নি, আর আজ চুপচাপ নাস্তা করে নিলাম। তারপর একটু রেস্ট করে কাজে বের হলাম, কারণ আজ সরাসরি ডিউটিতে যাব। স্টেশনে কাজের জন্য যেতে হবে না। ডিউটিতে যেতেই মালিক চেঁচিয়ে উঠল আমার উপরে, কিরে কাল আসিসনি কেন? মালিক, কালকে একটু বিজি ছিলাম তাই আসতে পারিনি। আমার কাছ থেকেও তোর কাজ বড় হয়ে গেছে, হ্যাঁ? যে বিজি ছিলি। ক্ষমা করে দিন মালিক, আর কোনোদিন এমন হবে না। এভাবে ক্ষমা করে দিন বললেই তো আর ক্ষমা করা হবে না, তোকে আর সারাদিন ডিউটি করতে হবে। একটা পার্সেল দিয়ে বলল গ্রাহকের কাছে পৌঁছে দিতে। অমুক জায়গায় খাবারের পার্সেল অর্ডার করছে। পার্সেলটা নিয়ে রওনা হলাম। হন্ডা করে যাচ্ছি, এমন সময় চৌরাস্তার মোড়ে জ্যাম লাগে। 30 মিনিট যাবৎ জ্যামে আটকে আছি। আমার সামনে বরাবর একটা মাইক্রো, আর তার আগে একটা বড় ট্রাক, যেটাতে গাছ দিয়ে ভর্তি। জ্যাম ছোটা মাত্রই গাড়ি চলা শুরু করে দেয়। হঠাৎ ওই যে সামনের ট্রাকটা ছিল সেটার বাঁধন খুলে গিয়ে কয়েকটা বড় টুকরো রোডের উপর পড়ে। আমার আগে যে মাইক্রোটা ছিল সেটা রানিংয়ে ছিল, যার ফলে গাছের টুকরোগুলো মাইক্রোটার উপর গিয়ে আছড়ে পড়ে, আর মাইক্রো 2-3টে পোল্টি খেয়ে আবার আমার হোন্ডা বরাবর এগিয়ে আসে। হায় আল্লাহ, আমি শেষ। আমি পুরো মাটিতে মিশে যাব। জীবনের শেষ নিঃশ্বাস মনে হয় এখনই ত্যাগ করবো। এমন সময় মাস্টুরের কথা মনে হলো। হঠাৎ দেখি মাইক্রোটা হাওয়ার উপর ভেসে আমার মাথার উপর দিয়ে চলে গেল। আমি থ হয়ে তাকিয়ে আছি। কেউ একজন এসে পিছন থেকে আমার কাঁধে হাত রাখলো। এই, আপনি ঠিক আছেন তো? আমাকে স্মরণ করতে আর একটু দেরি করলে তো ঘটনা খারাপ হয়ে যেত। পিছনে ফিরতে দেখি গতকালের সেই মেয়েটা। উনি এখানে কেন? আর মাফসুরাই বে কোথায়? সে না বলছিল ওকে স্মরণ করলে চলে আসবে, কিন্তু সে তো আসেনি। ম্যাডাম, আপনি এখানে কেন? আমি এখানে কেন মানি? আমি না আসলে তোমার কি অবস্থা হতো ভাবছো? তার মানে আপনি মাফসুরা? হ্যাঁ, আমি মাপসুরা। এটা শুনে 1000 ভোল্টের মতো একটা শট খেলাম। আমাকে চুমু খাওয়া ছায়ামূর্তিটা দেখতে এত সুন্দর, আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। খুশিতে মাফসুরাকে জড়িয়ে ধরে ওর গালের মধ্যে একটা চুমু বসিয়ে দিলাম। ম্যাডাম, আপনি এখানে কেন? আমি এখানে কেন মানে? আমি না আসলে তোমাকে কে বাঁচাতো? তার মানে আপনি মাফসুরা? হ্যাঁ, আমি মাপসুরা। এটা শুনে 1000 ভোল্টের একটা শক খেলাম। আমাকে চুমু খাওয়া ছায়ামূর্তিটা দেখতে এত সুন্দর, আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। খুশিতে মাফসুরাকে জড়িয়ে ধরে ওর গালের মধ্যে একটা চুমু বসিয়ে দিলাম। এই এই, এটা কি করলে তুমি? মাফসুরার কথা শুনে হুঁশ ফিরে আসলো। আল্লাহ, এটা আমি কি করে বসলাম? ম্যাডাম, সরি, আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এমনটা আর কোনোদিনও হবে না। আরে আরে, এত ফর্মাল হচ্ছ কেন? আমি তো খালি জিজ্ঞেস করেছি, তাছাড়া কি তোমার কিছু বলছি নাকি যে এভাবে অনুতপ্ত হচ্ছ? না ম্যাডাম, আসলে আমি কিভাবে যে এমনটা করে ফেলেছি তা বুঝে উঠতে পারছি না। হয়েছে, থাক, আর বুঝে উঠতে হবে না। আর আমাকে ম্যাডাম ম্যাডাম বলবে না, মাপসুরা বলে ডাকবে। আচ্ছা। তাহলে চলো এবার, তোমাকে নিয়ে ঘুরবো আজ সারাদিন। না, আমি যেতে পারবো না, কারণ আমার পার্সেল ডেলিভারি করতে হবে। তাছাড়া গতকালের জন্য আমার মালিক আমাকে সেই ঝাড়ি দিয়েছে, পরে আমার চাকরি খেয়ে দেবে। আরে ওসব কিচ্ছু হবে না, তোমার পার্সেল জায়গা মতো চলে যাবে। আর তুমি এখন আমার সাথে চলো। কি বলবো ভেবে পাচ্ছি না।
মেয়েটা আমাকে জোর করে ওর সাথে ঘুরতে নিয়ে গেল, কিন্তু ভিতরে ভিতরে টেনশন হচ্ছে যে পার্সেল দেওয়ার সময় পেরিয়ে যাচ্ছে। তাই মাফসুরা তো বলল পার্সেল জায়গা মতো পৌঁছে যাবে। মাফসুরার সাথে সারাদিন ঘুরলাম। ওর গায়ের স্মেলটা নাকে আসলে ইচ্ছে করে ওর উপর ঝাঁপিয়ে পড়ি। মাতাল করা একটা স্মেল। বিকেলবেলা মাফসুরা চলে গেল। ওর নাকি যেতে হবে। আমি অফিসে চলে গেলাম। গিয়ে দেখি মালিক আমার দিকে হা করে তাকিয়ে আছে। আল্লাহ জানে কোন ভুল করলাম আবার, আর পার্সেলগুলো জায়গা মতো পৌঁছে দিয়েছে কিনা। আকাশ, এই দিকে আয়। হ্যাঁ মালিক, বলেন। তুই তো কামাল করে দিয়েছিস রে। যতগুলো পার্সেল ডেলিভারি করেছিস সব জায়গা থেকে ওরা গুড রিভিউ করেছে। ওরা আমাদের এই সার্ভিস দিকে খুব খুশি। আমাদের মতো সুন্দর সার্ভিস দিয়ে কেউ দিতে পারে না। যাক, তুই রাগ করিস না, সকালবেলা ওই কথা বলে ফেলেছি। আরে না, কি বলছেন এসব? আমি কাজে গাফলতি করলে আপনি অবশ্যই আমাকে বলবেন। আপনার বলার রাইট আছে, আর আপনি না বললে কে বলবে? তবুও আচ্ছা মালিক, আমি যাই, আমার টাইম শেষ হয়ে যাচ্ছে। দাঁড়া একটু। পকেট থেকে 500 টাকা বের করে আকাশের হাতে ধরিয়ে দিল। তোকে খুশি হয়ে এটা দিয়েছি, যা এবার বাসায় যা। মাফসুরাকে ধন্যবাদ দিলাম। মাফসুরা কীভাবে গ্রাহকের মন জয় করেছে কে জানে। ওর জন্যই মালিক আজ আমার উপর খুশি। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম। শুয়ে শুয়ে রুমে টিভি দেখছিলাম। এমন সময় সৎমা রুমে আসলো। তোর কাছে টাকা হবে না কিছু? কেন? কালিনে টাকা দিলাম, আজ আবার টাকা লাগবে কেন? আসলে একটু দরকার ছিল। কাল যা দিয়েছিস সব খরচ হয়ে গেছে তো। কিছুই বললাম না। উনি আমার মা, সেটা ভাবতেই গায়ে কাটা দিয়ে ওঠে। আমি রক্তে মাংস খরচ করে টাকা রোজগার করব, আর তিনি সেটা 1 মিনিটই শেষ করে ফেলবে। কি বলবো ভেবেই পাই না। আচ্ছা, কত লাগবে? এই তো 500 হলেই হবে। ওকে দাঁড়াও, দিচ্ছি। পকেট থেকে মানিব্যাগটা বের করলাম। মানিব্যাগটা খুলতেই চোখ দুটো কপালে উঠে গেল। মানিব্যাগ ভর্তি টাকা। আল্লাহ, এত টাকা কোত্থেকে আসলো? মাথায় তো কিছুই কাজ করছে না। মাফসুর এমন করে নাই তো? ও ছাড়া এমন কাজ কেউ করবে না। এটা ওরই কাজ। পাশে ফিরে দেখি সৎমা আমার মানিব্যাগের দিকে চোখ বড় করে তাকিয়ে আছে, কারণ তিনিও টাকাগুলো দেখছে। 500 টাকার একটা নোট বের করে ওনাকে দিলাম। এত কম দিলি যে? তোর কি টাকার অভাব পড়ছে নাকি? আর কিছু দে না। এত কিপ্টিমিনি করছিস কেন? তোর মাকেই তো দিস। তুমি মা না, তুমি রক্তচোষা সাথে ভয়ঙ্কর কোনো প্রাণী। কথা না বলে আরও 1000 টাকা দিয়ে বললাম, এগুলো রাখো। পরে তিনি চলে গেলেন। রাতের বেলায় খাবার খেয়ে শুয়ে আছি। শুয়ে শুয়ে মাফসুরের জন্য অপেক্ষা করছি। মেয়েটার সাথে একদম ফ্রি হয়ে গেছি। আপনি থেকে তুমিতে নেমে এসেছে সম্পর্ক। রাত 2টো বাজে। তখনই জানলার পাশে কিছু একটা অনুভব করলাম। তার মানে মাফসুরা চলে এসেছে। এই কি করছো? কারোর জন্য অপেক্ষা করছিলাম। ও, আমার জন্য অপেক্ষা করছিলে বুঝি? মুচকে একটা হাসি দিলাম। সে আমার হাসি দেখে বুঝে নিল যে তার জন্য অপেক্ষা করছিলাম। সে আমাকে অবাক করে দিয়ে জড়িয়ে ধরলো, তারপর ঠোঁট জোড়া নিজের করে নিল। আমি জানি না আমার ঠোঁটের মাঝে কী পেয়েছে সে, আর আমার কেন জানি খুব ভালো লাগে। ইচ্ছে হয় ওকে সারা জীবন নিজের করে নেই, কিন্তু তা তো সম্ভব না, কারণ সে পরী আর আমি মানুষ। হঠাৎ করেই সে কান্না আরম্ভ করে দিল। এই যে, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? পরিপালক থেকে আসার সময় প্রহরীরা হয়তো টের পেয়ে গেছে যে আমি পৃথিবীতে এসেছি, তাই তারা পৃথিবীর দিকে আসছে আমার খোঁজ করার জন্য। তো কি হয়েছে? তুমি তো তাদের সর্দার, তোমাকে তারা কিছুই বলবে না। তোমাকে কে বলেছে যে আমাকে তারা কিছু বলবে না? নিয়ম সবার জন্যই সমান। পৃথিবীতে আসার অনুমতি নেই। আমি নিয়ম ভঙ্গ করেছি। জানি না ওরা আমার কি হাল করবে। আর আমি এখানে রানী হইনি, সামনে ঘোষণা করবে আমার বাবা। আর এখন যদি এসব কেউ জেনে যায় যে আমি নিয়ম ভঙ্গ করছি, তাহলে আমাকে তারা মেরেই ফেলবে। তাহলে আর কোনো দিন তোমার কাছে আসতে পারবো না, আর তোমার কাছে না এসে আমি থাকতেই পারবো না। সবটাই বুঝলাম, কিন্তু আমার কাছে না এসে থাকতে পারবে না কেন? গাধা, কিচ্ছু বুঝিস না তুই। আমি যে তোকে ভালোবেসি, সেটা কি তোর এখনো বোঝা বাকি রয়েছে? মাফসুরের কথা শুনে চোখ জোড়া কপালে উঠে গিয়েছে। কি? মাফসুর আমাকে ভালোবাসে? চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছি। এভাবে তাকিয়ে আছিস কেন? আমার টেনশনে শরীর কাঁপছে, আর তুই চোখ বড় বড় করে চেয়ে আছিস। আসলে ওর কথা শুনে ভেতরটা পুরো মচড়ে উঠেছে।
দেখ, রাগ উঠাবি না। কথা শুনে ভিতরটা মুচড়ে উঠছে। এবার সত্যি তোর ভিতরটা আমি মুচড়ে দিব। আল্লাহ, না না, এমনটা করো না। আর তুমি এত রেগে যাচ্ছ কেন? তো কি করব, নাচবো? আমি কি তাই বলছি নাকি? এই পক পক করবি না। আমি কি বলি সেটা মন দিয়ে শুন। হ্যাঁ, বলো। ওরা আমার খোঁজ করতে করতে এখানে আসবে, আর তখন আমি ইশারা করলে ঠুসঠাস করে লাইটটা জ্বালিয়ে দিবি। সাথে সাথে ওরা রুমে আটকে যাবে, আর আমি সেই সুযোগে পালিয়ে যাব। আর একটু পর আবার লাইটটা জ্বালিয়ে দিবি। আচ্ছা। একটিবার মাফসুরাকে ইশারা করতে লাইট জ্বালিয়ে দিলাম। তখনই দেখলাম দুটো বিড়াল খাটের নিচে দৌড় দিল। এটা দেখে বুঝে গেলাম যে প্রহরীরা আটকে গেছে। একটু পরে লাইট অফ করে দিলাম। তখনই দেখলাম দুটো ছায়ামূর্তি জানলা দিয়ে বের হয়ে গেল। গা থরথর করে কাঁপতেছে। মানুষ মানুষের সাথে কথা বলতেই ভয় পায়, আর আমি পরীর সাথে প্রেমালাপ করছি। তার উপর প্রহরীরা আটক করে রেখেছে। সারা রাত আর ঘুম হলো না। মাফসুরা ঠিকঠাক মতন পৌঁছেছে কিনা সেটা নিয়ে টেনশন হচ্ছে। কারণ মেয়েটা যে আজ আমায় কিছু বলে গেছে। মানুষজন ভালো না বাসলেও একটা পরী তো আমায় ভালোবাসে, আর তার ক্ষতি তো আমি চাই না। সে আমাকে ভালোবাসে, কোনো অপরাধ করেনি। সকালবেলা উঠে কাজে চলে গেলাম। সারাদিন এভাবেই কেটে গেল। রাতের বেলায় খেয়ে দিয়ে মাফসুরের জন্য অপেক্ষা করতেছি। ফজরের আজান পর্যন্ত অপেক্ষা করেছি, কিন্তু সে আসেনি। ভেতরটা টেনশনে ফেটে যাচ্ছে। না জানি ওর কোনো বিপদ হয়েছে কিনা। তবে 3 দিন কেটে গেল, কিন্তু মাফসুরের কোনো দেখা নেই। কেমন যে লাগছে তা বলে বোঝাতে পারবো না। দুনিয়াদারি পুরো অন্ধকার লাগছে। কোনো কিছুতেই স্বস্তি পাচ্ছি না। রাতের বেলা শুয়ে আছি, চোখের কোণ বেয়ে বেয়ে কেন জানি জল বের হচ্ছে। ইচ্ছে করছে চেঁচিয়ে কাঁদার জন্য। পৃথিবীতে মায়ের পরে প্রথম কোনো একজন আমাকে ভালোবাসলো, আর আজ সেও আসছে না। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলাম। হঠাৎ খুব জোরে বাতাস শুরু হইল। জানলাগুলো ঠুসঠাস বাড়ি খেচ্ছে। মনে হচ্ছে যেন তুফান হবে। জানলা বাড়ি খাওয়ার শব্দে ঘুমটা ভেঙে গেল। শোয়া থেকে উঠে বসে পড়লাম। তখনই দেখতে পেলাম জানলা থেকে একটা হুড়হুড় করে একটা ছায়ামূর্তি প্রবেশ করলো। একজনের হাতে লাঠি জাতীয় কিছু একটা ছিল, যেটা আগুনের মতো জ্বলজ্বল করছিল। অনুমান করলাম লাঠি হবে হয়তো। সেটা দিয়ে দুরুম দুরুম বাড়ি বসিয়ে দিল আমার পিঠের মধ্যে। বাড়ি খেয়ে বিছনা থেকে মাটিতে পড়ে গেলাম, আর সারের মতো চেঁচাতে শুরু করলাম। অবাক করা বিষয় হচ্ছে যে এত জোরে চেঁচালাম, কিন্তু বাবা মা কেউ আসলো না। ব্যথায় মনে হচ্ছে দমটা বের হয়ে যাবে। তখনই ছায়ামূর্তিগুলো মানুষের রূপ ধারণ করলো, কিন্তু কারোই চেহারা বোঝা যাচ্ছে না। ধবধবে সাদা চেহারাগুলো, আর একজনের হাতে আগুনের লাঠিটা। এটা দেখে তো কলিজা শুকিয়ে গেছে। দেখেই মনে হচ্ছে যে এটা কোনো সাধারণ লাঠি না। তখনই একজন বলল, কিরে, তুই নাকি মপসুরাকে ভালোবাসিস? চুপ করে আছি। কথা বলছিস না কেন? না তোর চোখগুলো উঠে নেব? না না, প্লিজ এমনটা করবেন না। হ্যাঁ, আমি মাফসুরাকে ভালোবাসি। তুই কি জানিস সে কে, আর কোন দুঃসাহসে ওকে ভালোবাসিস? আমি শুরুতে ভালোবাসিনি, সে আমাকে বলেছে যে আমাকে ভালোবাসে। তারপর থেকে আমি তাকে নিয়ে ফিল করা শুরু করি। দেখ, তোকে বেশি কিছু বলবো না, তবে একটু বলবো যে মপসুরা এর সাথে তোর যায় না, কারণ সে পরী আর তুই মানুষ। তার থেকেও বড় কথা হচ্ছে সে পরিপালকের উত্তরাধিকারী, সে ভবিষ্যতের রানী পরিপালকের। আর আমি তার বাবা, আলজাবের, পরিপালকের রাজা। আমি চাই না তোর সাথে ওর কিছু হোক, তবে সে বায়না করে বসে আছে যে তোকে তার চাই। বাবা হয়ে মেয়ের স্বপ্ন অপূর্ণ রাখবো? কেমন বাবা আমি? হ্যাঁ, তবে তুই যদি আমার দেখানো পন্থা অবলম্বন করিস, তাহলে তুই মপসুরাকে পাবি। তোর পরি হয়ে যেতে হবে, আর তোকে আমাদের জগতে চলে যেতে হবে। না না, আমি এটা পারবো না। আমি আমার মা বাবাকে ছেড়ে কোথাও যাব না। তবে আমি মাফসুরাকেও চাই, কিন্তু আমি পরি হতে পারবো না। তাহলে তোর ভালো, তুই বোঝ। তবে তোকে কিছুটা সময় দিলাম ভাবার জন্য। ভেবেচিন্তে পরে জবাব দিস। এখন আমাদের যাওয়া দরকার। আর হ্যাঁ, তোকে আসার সাথে সাথে লাঠিটা দিয়ে মেরেছি কেন জানিস? জানিস না তো? তাহলে শোন। বাড়ি মারায় তোর সমস্ত খেয়াল ছিল তোর শরীরের দিকে, আর আমার সেই সুযোগে আমাদের দেখার রূপ পরিবর্তন করে নিয়েছি। না হয় তুই যদি আমাদের রূপ পরিবর্তন করা দেখতি, তাহলে তোর চোখ অন্ধ হয়ে যেত। তাই এমনটা করতে হয়েছে। এটা বলে আরেকটা বাড়ি বসিয়ে দিয়ে আকাশের পিঠে। আবার চেঁচিয়ে উঠলাম সারের মতন করে। এই সুযোগে ওরা রূপ পরিবর্তন করে চলে গেল। মাটি থেকে উঠে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। ব্যথায় শরীরটা কাতর হয়ে গিয়েছে। এত সময় ওনারা সামনে থাকায় ব্যথাটা তেমন একটা অনুভব হচ্ছিল না, কারণ ফোকাস ওনাদের দিকে ছিল। কিন্তু এখন শরীরটা কেমন যেন হাল ছেড়ে দিয়েছে। আর সহ্য হচ্ছে না। অসহায়ের মতো শুয়ে আছি। শুয়ে বিছানার এপাশ ওপাশ গড়াগড়ি করছি।
মনে হচ্ছে জ্বর আসতে চলছে, গা আগুনের মতো গরম হয়ে গিয়েছে। একটু পরে অনুভব করলাম কেউ একজন আমার রুমে এসেছে। ঘাড় ঘুরে তাকাবো সেই শক্তিটাও নেই শরীরে, তাও বহু কষ্টে ঘাড় ঘুরালাম। ঘাড় ঘুরাতে বড় ধরনের শখ পেলাম। মাপসুর আমার পাশে বসে আছে। এই তুমি এখানে? এই কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? সাথে সাথে মাপসুরা হু হু করে কান্না করে দিল। আল্লাহ, এই কান্না করছো কেন? এই তুই চুপ, একটা কথা বলবি না, চুপ করে শুয়ে থাক। মাপসুরার কান্না দেখে নিজেরই খারাপ লাগছে। মেয়েটা কান্না করছে কেন? সে আমাকে অবাক করিয়ে আমার গা থেকে শার্টটা খুলে ফেললো। এই এই কি করছো তুমি? তোকে বলছি চুপ থাকতে, বেশি বকবক করতে না করেছি। রাগ উঠাবি তো চোখ দুইটা একদম তুলে ফেলবো। আল্লাহ, কি করেছি আমি? তুমি এত রেগে আছো কেন? ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল আকাশের গালে। হা করে তাকিয়েছে মাপসুরের দিকে। এই তোকে একটা কথা কতবার বলতে হয়, হ্যাঁ? বলছি না চুপ করতে। এবার আমি আর কোনো কথা বললাম না। এবার তো থাপ্পড় মেরেছে, আল্লাহ জানে রাগের মাথায় কি না কি করবে। মাপসুর আমার শার্টটা ফোটোর উপর ছুঁড়ে মারলো, তারপর আমার পিঠের মধ্যে চুমু খেতে আরম্ভ করলো। দেখেন যখন ওরা আমায় মেরেছিল, চুমু খাচ্ছে আর ফুপে ফুপে কান্না করছে। এই লক্ষ্মীপুরি কান্না করে না। তোকে আব্বু কত জোরে মেরেছে, একদম মায়া দয়া নেই ওনার মধ্যে। আমার কলিজাটাকে মারছে, আর একবার খালি আমার কলিজার গায়ে হাত তুলে দেখুক না, পুরো পরিপালক সহ কাঁপিয়ে ফেলবো আমি। আমার নামও মাপসুরা। এই আকাশ, তোমার শরীর খুব ব্যথা করছে তাই না? এই না না, একদম না। একটু আগে করছিলে, তুমি যখন চুমু খেলে শ্বাসের সমস্ত ব্যথা কোথায় যেন উধাও হয়ে গেল। আজকের পর তোমার গায়ে যে হাত দেবে তার অবস্থা আমি খারাপ করে দেব, সে যেই হোক, বা তোমার বাবাই হোক। মাপসুরের কথা শুনে সাথে সাথে ওকে বুকে টেনে নিলাম। জানো মাপসুটা, তোমার মতো আমাকে কেউ কোনোদিন ভালোবাসেনি। আমি তোমাকে কখনো হারাতে চাই না। আমি চাই না তোমাকে হারাতে, আমার তোমাকেই চাই, কিন্তু একটা জিনিসের জন্য তোমাকে আপন করতে পারছি না। কি সেটা? তুমি মানুষ আর আমি পড়ি, এই গণ্ডিটা পার করতে পারলেই আমরা এক হয়ে যাব। সেটা কি ব্যাপার হব? তুমি পরি হয়ে যাও। মাপসুরের কথা শুনে ভিতরটা ছ্যাদ করে উঠলো। কি বললে? পৃথিবীতে থাকার কোনো উৎস হয়তো নেই, কারণ কেউ তো আমায় ভালোবাসে না, মা বাবা কেউ না, কিন্তু দুনিয়ার একটা মায়া তো আছে। সব কিছু ফেলে কীভাবে পরি হব আমি? না, এটা হব না আমি। এই কি ভাবছো, হবে তো তুমি পরি। আমাকে একটু ভাবার জন্য সময় দাও, আর এখন এসব কথা রাখো। অনেকদিন পর তোমায় কাছে পেয়েছি, মন ভরে দেখতে দাও। আচ্ছা নাও দেখি। মাফসুরাকে বুকে নিয়ে শুয়ে আছি। সে একটু পর পর শরীরে চুমু খাচ্ছে, কখনো ঠোঁটে কখনো বুকে, যা ইচ্ছা হয় তাই করছে। একটু পর এই আমার না চলে যেতে হবে, বাবার সাথে রাগারাগি করে তোমার কাছে এসেছি, এখন না গেলে পরে ঝামেলা হবে। আচ্ছা ঠিক আছে, যাও। চোখ বন্ধ করো, আমি যতক্ষণ না বলবো তুমি চোখ খুলবে না। আচ্ছা নাও, চোখ বন্ধ করলাম। সে আমার ঠোঁটের মধ্যে একটা চুমু দিয়ে হাওয়া হয়ে গেল। অদৃশ্য থেকে একটা আওয়াজ আসলো যে এবার চোখ খুলো। চোখ খুলে কাউকে দেখতে পেলাম না। শুয়ে শুয়ে ভাবছি, যে করে হোক মাপসুরাকে আমার চাই, কিন্তু সে যে বললো পরি হওয়া ছাড়া তাকে আর পাওয়া যাবে না। কিন্তু আমি তো দুনিয়ার মায় ত্যাগ করবো না। হ্যাঁ, ওকে আমি ভালোবাসি, কিন্তু আমি তো আমার পৃথিবীটাকেও ভালোবাসি। আল্লাহ, কি যে করবো আমি এখন? তখনই মাথায় আসলো আরও অপর কথা। সে আমার সবচেয়ে কাছের মানুষ, আপন বোনও মনে হয়। ওর চাইতে সবচেয়ে বেশি দেখভাল করতে পারবে না আমার। ছোটো থাকতে মা বাবাকে হারাই, তারপর আম্মু তাকে আমাদের ঘরে নিয়ে আসে। আম্মু কখনো দুজনকে আলাদা চোখে দেখতো না, নিজের মেয়ের মতোই দেখতো। কিন্তু আম্মু মারা যাওয়ার পর আব্বু সৎমাকে বিয়ে করে, তখন তিনি আপুকে বের করে দেয়। সে আলাদা থাকে কিন্তু সবসময় আমার দেখভাল করে। রাতের বেলা আপুকে ফোন দিলাম, 2 বার রিং পরে আপু রিসিভ করলো। কিরে ভাইয়া, এত রাতে ফোন দিলি যে? কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ আপু, অনেক বড় সমস্যা। ভাইয়া তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? আরে না, তেমন কিছু না, আমার কিছু হয়নি, তবে একটা সমস্যা হয়েছে। সেটা তোকে সামনাসামনি বলবো। সকালে বাসায় আসবো আমি। আচ্ছা ঠিক আছে। তারপর ফোন রেখে দিলাম। আপুকে বলে দেখি সমস্ত ঘটনা। আমি জানি আপু এর কোনো হাল বের করে দেবে।
সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম আপুর বাসায়। শুক্রবার ছিল তাই অফিস বন্ধ। যাক, সময়টা একটা পারফেক্ট হয়েছে। আরও আপুকে সবটা খুলে বললাম। সে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আপু, তুই এভাবে তাকিয়েছিস কেন? শেষমেশ তুই পরীর সাথে প্রেম করে বসলি? দুনিয়ায় কি মেয়ের অভাব ছিল? হ্যাঁ। আপু প্লিজ এভাবে বলিস না, আমি ওকে খুব ভালোবাসি। প্লিজ তুই একটা কিছু কর। আচ্ছা দাঁড়া তুই, আমি রেডি হয়ে আসছি, তোকে একজনের কাছে নিয়ে যাব। আপু রেডি হয়ে আসলো। তারপর আপু আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে গেল। ওনাকে সমস্তটা খুলে বললাম। এখন তুমি কি করতে চাও? আমি চাই সে আমার সাথে দুনিয়া সংসার করুক, আমার যেন পরিণত হতে হয়। আর আমি তার দুনিয়া যেতে চাই না। কিছুটা সময় দাও আমাকে, আমি মন্ত্রের বইটা খুলে দেখি। ওকে। উনি মন্ত্রের বইটা খুলে কি যেন ঘাটাঘাটি করলো। তারপর একটু পরে সে বলল, দেখো, একটাই উপায় আছে, কিন্তু সেটা একটা কঠিন একটা উপায়। সেটা যদি করতে পারো তাহলে সে তোমার সাথে এই দুনিয়ায় থাকবে, না হয়তো তোমার কাছ থেকে চিরদিনের জন্য দূরে চলে যাবে। ওকে ঠিক আছে, আমি রাজি। কারণ একটা রিক্স তো নিতেই হবে। সব কিছুতে নিজের ফ্যাসিলিটিস খুঁজলে তো আর হবে না। তিনি আমাকে একটা উপায় বলে দিলেন আর একটা পানি পড়া দিলেন, যেটা কাজ করার পর ওর মুখে ছিটিয়ে দিতে বলল। না হয় নাকি খুব কষ্ট হবে, না হয় অনেক খুব কষ্ট হবে। কবিরাজের হাদিয়ে দিয়ে আপুর সাথে বাসায় চলে আসলাম। আপুর বাসায় চলে গেল আর আমি আমার বাসায়। রাতের বেলা মাপসের জন্য অপেক্ষা করছি, কখন সে আসবে। অপেক্ষার অবসান ঘটিয়ে রাত 2টো বাজে সে আসলো। আমাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে বুকের উপর শুয়ে আছে। কি করে আমার কলিজাটা? এই তো এই তো তোমার কথাই ভাবছিলাম। কবিরাজের কথা মতো জিনিসটা বালিশের পাশে রেখে দিয়েছিলাম। সুযোগ পেতেই মাপসুরের চুলগুলো মুঠো করে কেচি দিয়ে ধারাস করে কেটে ফেললাম। মাপসুরের সজরাটা চিৎকার মারল। সাথে সাথে পাশের রুম থেকে সৎমা দৌড়ে আসে, আর মাপসু আমার বুক থেকে সরে গিয়ে ফলের উপর সাপের মতো গড়াগড়ি করতে আরম্ভ করে। কবিরাজের দেওয়া পানি টেনিয়ে মাপসুরের শরীরে ছিটে মারলাম। সাথে সাথে সে মানুষের রূপ ধরল। সৎমা এসে দেখে একটা মেয়ে ফলের উপর আশ্রে আছে, ফলের উপর পড়ে আছে, আর আমি এক পাশে দাঁড়িয়ে আছি। তিনি আমার দিকে হা করে তাকিয়েছে। কি করবো ভেবে পাচ্ছি না। মাপসুরাকে তো মানুষ বানিয়ে ফেললাম, কিন্তু আম্মুকে কিভাবে বুঝাবো? আকাশ, কি হয়েছে এখানে? আম্মু আসলে থাক, আর বলতে হবে না, আমি সবটাই জেনে গেছি। আমি সেদিনই অবাক হয়েছি যেদিন তোর পকেটে অতগুলো টাকা দেখেছিলাম। তোর কাছে এত টাকা থাকার কথা না। আর আমি এটাও জানি যে তুই কোনো অন্যায় কাজ করবি না। হ্যাঁ, আমি তো সৎ মা, তার উপরে তোকে অত্যাচার করি, কিন্তু কে ভরসাটুকু আমার আছে তোর উপরে যে তুই কোনো দিনও উল্টোপাল্টে কিছু করবি না। সেই দিন থেকেই তোর উপর আমার নজর ছিল, আর রোজ তোর রুমের পাশে দাঁড়িয়ে থাকতাম। আর তুই কার সাথে কি কথা বলিস সবটাই আমি জানি, আর এই মেয়েটাকে সেটাও আমি জানি। থাক, আমি আর এখন এত কথা বলতে চাই না। কাল সকালে রেডি হয়ে থাকবি, আমি নিয়ে গিয়ে তোর সাথে ওর বিয়ে পড়িয়ে দিব। সৎমার কথাটা শুনে চোখটা কপালে উঠে গেল। এত দেখি ভূতের মুখে রাম রাম। যে মা আমাকে সহ্য করতে পারে না, সেই মা আজ কর্তব্য দেখাচ্ছে। না, সেও টাকার লোভে পরে করছে, কে জানে। দূর, এসব ভেবে লাভ নেই। এখন মাপসুরার কী করবো সেটা নিয়ে ভাবি। ওকে আম্মু, আমি রেডি হয়ে থাকবো। তিনি চলে গেলেন। আমি মাপসুরাকে ফ্লোর থেকে উঠিয়ে বিছানায় শুয়ে দিলাম। তারপর চুলগুলো বাড়ির জমিতে একটা ছোট গর্ত করে সেখানে পুঁতে দিয়ে আসলাম। এসে দেখি মাপসুরা বিছানার উপর বসে কান্না করছে। মেয়েটার জ্ঞান ফিরে এসেছে। আকাশ, তুমি এটা কি করলে? কিভাবে করতে পারলে? তুমি আমার এত বড় সর্বনাশ! কি দোষ ছিল আমার? আমার কোনো দোষ নেই মাপসুরা। দেখো, আমি নিজের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছি, কিন্তু তোমাকে পেতে হলে পরি হতে হবে। সেটা আমার মন সাড়া দিচ্ছিল না, কিন্তু তোমাকেও যে আমার পেতে হবে, তাই এমনটা করেছি। এছাড়া যে নিজের করে পাওয়ার কোনো উপায় ছিল না। তাই বলে আমাকে বলি দিবে? ভালো তো আমিও তোমাকে বাসতাম, কিন্তু তোমার তো জোর করে পরি বানাইনি। আমি চাইলেই সেটা করতে পারতাম, কিন্তু করিনি। আমি চেয়েছি তুমি নিজ থেকে পরি হও, যাতে করে আমার বদলে তুমি পরিপালকের রাজত্ব করতে পারো। তুমি হবে রাজা আর আমি হব রানী। কিন্তু সবটা তুমি শেষ করে দিলে। তুমি রাজা হলে তোমার যেমন ইচ্ছা হতো তুমি তেমনটাই করতে পারতে। চাইলে দুনিয়াতে আসতে পারতে, চাইলে পরিপালকে যেতে পারতে, কিন্তু তুমি করলে কি? যে তোমাকে নিয়ে এতটা ভেবেছে তাকেই বলি দিয়ে দিলে। মাপসুরা প্লিজ, তুমি আমাকে ক্ষমা করো।
যেটা করেছো সেটা ক্ষমার যোগ্য না। আমার জীবনটা তুমি শেষ করে দিয়েছো। তুমি আসলেই প্রমাণ করে দিলে যে পৃথিবীর মানুষগুলো নিজের স্বার্থের জন্য অন্যকে বলি দিতে পারে। মাফরুরের কথাগুলো শুনে ভিতরটা ফেটে যাচ্ছে। আল্লাহ, কী করলাম আমি এটা? যে আমাকে নিয়ে এতটা ভাবে তার এত বড় ক্ষতি করলাম আমি। কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেলাম, কারণ মেয়েটার চোখে চোখ রাখতে পারবো না আমি। বারান্দায় বসে সারাটা রাত কাটিয়ে দিলাম। সকালবেলা রুমে গিয়ে দেখি মেয়েটা কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। একটু পর সৎমা এসে বললো রেডি হয়ে থাকতে দুজনকে। মাফরুরকে ঘুম থেকে উঠে রেডি হতে বললাম। সেও চুপচাপ রেডি হয়ে নিল, একটা কথাও বললো না। মেয়েটা কেমন যেন মনমরা হয়ে গেছে। অবশ্য তার কারণটা আমার অজানা নয়। থাক, এখন আর এত কিছু ভেবে লাভ নেই, গিয়ে রেডি হই। রেডি হয়ে আব্বু, আম্মু, আমি, মাফসুরা সবাই মিলে একটা কাজের কাছে গেলাম। আব্বুকে হয়তো আম্মু সবটাই বলে দিয়েছে, তাই ওনার কোনো রিয়াকশন নেই। আমাদের বিয়ে হয়ে গেল। মাফসুরাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। মেয়েটা সারাদিন আমার সাথে একটা শব্দও কথা বলেনি। আশপাশের লোকজন সে নতুন বউকে দেখে যাচ্ছে। আম্মু আব্বু সবাইকে মিথ্যে বলেছে যে মেয়ের বাড়ি অমুক জায়গায়। অবাক করা বিষয় হচ্ছে, যেই মাফসুরাকে দেখছে সে আর চোখ ফিরাতে পারছে না। ড্যাব ড্যাব করে তাকিয়েছে সবাই ওর দিকে, যেটা দেখে আমার হিংসায় গা জ্বলে যাচ্ছে। কোনো কথা না বলে মাফসুরাকে কোলে তুলে নিয়ে নিজের রুমে চলে আসলাম। আমার বউ আমি দেখবো, অন্যরা কেন দেখবে? রাতের বেলায় খেয়ে দিয়ে শুয়ে আছি। মাফসুরা কোনো কিছু খায়নি। হাজারবার বলেছি খেতে, কিন্তু কোনো রেসপন্স করেনি। তাই আর জোরাজুরি করিনি। মাফসুরাকে নিজের বুকে নিয়ে শুয়ে আছি। এমন সময় জানলার বাইরে তাকিয়ে দেখি দুনিয়াদারি মনে হয় এখন উল্টে পাল্টে যাবে, এমন বাতাস শুরু হয়েছে। ধুলোবালি উড়ে চোখের উপরে আসছে জানলা দিয়ে। উঠে জানলাটা বন্ধ করতে যাবো, ঠিক এমন সময় কেউ আমাকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দেয়। বেকায়দাভাবে ফ্লোরে পড়ায় হাতের উপর সেই চোট লেগেছে। মাফসুরা সাথে সাথে শোয়া থেকে উঠে দৌড়ে আসলো। এই এই, কি হয়েছে তোমার? জানি না কে আমাকে যেন ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছে। এটা বলতে না বলতেই পাশে ফিরে দেখি কালকের ওনারা আমার দিকে হাঁ করে তাকিয়েছে। আজকে আরও একজন এসেছে, সবার হাতে আগুনের লাঠি। তার মানে এরা সবাই পরিপালকের ক্ষমতাবান ব্যক্তি। এই বালক, তুই এটা কি করলি? ছলনা করে আমার মেয়েটাকে আমার থেকে দূরে সরিয়ে দিলি। তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। বাবা, এটা তুমি করতে পারো না। সে এখন আর একা নেই। তার জীবনের সাথে তোমার মেয়েও যুক্ত হয়ে গেছে। ওর কিছু হলে তোমার মেয়েরও ক্ষতি হবে। হ্যাঁ, আমি জানি সে অন্যায় করেছে। সে আমার সাথে প্রতারণা করেছে। সে প্রতারক। আমি ওকে কথা দিয়েছি যে ওর গায়ে কেউ একটু ফুলের টোকাও দিতে পারবে না। সো তোমরা কেউ ওর গায়ে হাত দিতে পারবে না। মারে, তুই এটা কি বলছিস? যে ছেলে তোকে আমাদের থেকে দূরে সরিয়ে দিল, তুই তা রক্ষিত হয়ে সামনে দাঁড়িয়েছিস। কি করবো বাবা, এছাড়া যে আমার আর কোনো উপায় নেই এখন। পাশ থেকে একজন বলে উঠল, মহারাজ, আপনি আপনার মেয়েকে নিয়ে চলুন। ওকে যে করে হোক আমি পরী বানিয়ে দেব। এত সাধনা, এত মন্ত্র বিদ্যা সাধন করার পরও সেটা কাজে খাটাতে না পারি, তাহলে সেই সাধনার দাম নেই। মহারাজ, আপনি কারো কথা না শুনে মাপ্রসাদকে নিয়ে চলুন। লোকটার কথা শুনে বুঝতে বাকি রইল না যে সে পরিপালকের পণ্ডিত। সে এখন কি বলল? আমার মাফসুরাকে নিয়ে যাবে? ওর কত বড় সাহস! তুই যত বড়ই জাদুঘর হোস না কেন, সেটা পরিপালকে, কিন্তু দুনিয়ার বুকে তুই কিছুই না। আমার কলেজকে নিয়ে যাওয়া তো দূরের কথা, হাত লাগিয়ে দেখতে পারলে। মারে, তুই চল আমাদের সাথে। পণ্ডিত মশাই তোকে আবার পরী বানিয়ে দেবে। চুপ করে দাঁড়িয়েছে মাফসুরা। আরে মহারাজ, এত কিসের কথা? সোজা নিয়ে চলুন তো। পণ্ডিত, তুই তো সীমা পার করে ফেলছিস। আমার কলেজকে নিয়ে যাচ্ছাস, তাও তুই। নিজেকে আর কন্ট্রোল রাখতে পারলাম না। দৌড়ে গিয়ে পণ্ডিতের তলপেট বরাবর একটা লাথি বসিয়ে দিলাম। সে সোজা আছড়ে গিয়ে মাটির উপর পড়ল। দেখি কার কত বড় সাহস যে আমার কলেজকে আমার থেকে নিয়ে যায়। মাফসুরাকে টেনে নিয়ে নিজের বুকের সাথে নিয়ে নিলাম। পণ্ডিত লাথি খেয়ে এখনো মাটিতে পড়ে আছে। এই বালক, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলছিস। এর ফল কিন্তু ভালো হবে না। বাবা প্লিজ, তোমরা এখান থেকে চলে যাও। তোমরা থাকলে এ ছেলে আরও বেশি পাগলামো করবে। এখন পণ্ডিতকে মেরেছে, কখন তোমার গায়ে হাত তুলে বসে ঠিক নেই। প্লিজ তোমরা চলে যাও। মাফসুরের কথা ওর বাবা আর বাকি সকলে যারা ছিল সবাই চলে যায়। আকাশ, আকাশ, তুমি কাজটা ঠিক করলে না পণ্ডিতকে মেরে। এখন তো শুধু পণ্ডিতকে মেরেছি, আমার থেকে তোকে আলাদা করার চিন্তা যে মাথায় আনবে তাকে শেষ করে দেব। চাই সে হোক তোর বাবা। কথাগুলো বলতে বলতে কান্না করে দিয়েছি। জানি না মেয়েটাকে কী করে এতটা ভালোবেসে ফেলেছি।
মাফসুরা প্লিজ, তুমি আমায় কখনো ছেড়ে যাও না। সেটা সময় দেখা যাবে। কেউ তো আর চিরজীবনের জন্য থাকবে না। মাফসুরার মুখে এমন কথা শুনে ভিতরটা মুচড়ে উঠল। না, ওকে আমি কখনো হারাতে দেবো না। ওকে নিজের ভালোবাসা জড়িয়ে রাখবো। ঠুস করে মাফসুরাকে কোলে তুলে নিলাম, তারপর বিছানা নিয়ে পাগলের মতো চুমুন খেতে লাগলাম। সে চুপচাপ শুয়ে আছে, কোনো রেসপন্সই করছে না। রেসপন্স করলে করুক, না করলে না করুক, কিন্তু আমি ওকে নিজের করেই নেব ভালোবাসায়। বেশ কিছুক্ষণ পর আকাশ মাফসুরাকে ছেড়ে দেয়। দুদিনে ক্লান্ত শরীর নিয়ে শুয়ে আছে। আকাশ শুয়ে শুয়ে ভাবছে, দুদিন একটা বেবি হলে হয়তো মাফসুরা স্বাভাবিক হয়ে যাবে আর সে তাকে মেনে নেবে। কিন্তু সে জানে না যে চিন্তা ভাবনার বাহিরে অনেক কিছু ঘটতে চলেছে। তার জীবনে কোন কাল আসতে চলেছে তার কোনো ধারণাই নেই আকাশের। হয়তো তার জীবনটাই চলে যাবে। তোমার ইচ্ছা পূরণ হয়েছে তো আকাশ? আমাকে পরী থেকে মানুষ বানিয়ে দিলে, আমার ভিতরে তোমার সন্তানের বীজ রোপণ করলে। এরপরও কি আর কোনো ইচ্ছে বাকি আছে? মাফসুরা, তুমি এমন করে বলছো কেন? প্লিজ এবার বলো না। আমি তোমায় ভালোবাসি, তাই তোমাকে নিজের করে পাওয়ার জন্য এমনটা করেছি। হ্যাঁ, ভালো কি তুমি একাই বেসেছিলে? আমি ভালোবাসিনি, যার কারণে আমার মা বাবার থেকেও আমাকে দূরে সরিয়ে দিলে। পরিপালকের লোকের আসলে ঠিকই বলে যে মাটির মানুষ নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝে না। তারা নিজের স্বার্থের জন্য অন্য মানুষের প্রাণও নিতে পারে। সেম তুমি সেটা প্রমাণ করে দিলে। কি বলবো জানি না, কারণ মাফসুরা যা বললো সবটাই সত্যি। আসলে আমি ভাবিনি যে ওর বাবা মা ছেড়ে ওকে আলাদা করে ফেলেছি আমি। ওর থেকেও স্বাধীনতা কেড়ে নিয়েছি। মাফসুরা, তোমায় বলা একটা কথা মিথ্যা নয়। আমি জানি যে আমি দোষ করেছি, এর জন্য তোমার কাছে অনুতপ্ত আমি। প্লিজ তুমি আমায় মাফ করে দাও। হ্যাঁ, মাফ? সেটা করলেই কি হয়ে যায়? যা করেছে তুমি আমার সাথে, সেটার পরেও মাফের আশা করছো তুমি? আসলেই সত্যি, খুব বড় অন্যায় করে ফেলেছি আমি, যেটা মাফের যোগ্য না। কিন্তু মাফ তো আমি করিয়েই নেব তোমার থেকে। সময়টা আসতে দাও খালি। তবে আমি এতটা ভালোবাসবো যে তুমি আমায় নিজেই মাফ করে দেবে। তারপর ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে কাজে গেলাম। সেখানে গিয়ে আরেক ঝটকা খেলাম। মালিক আমাকে হাজারটা কথা শোনালো যে গতকাল কেন আসলাম না। গতকাল আমার বিয়ে ছিল মালিক। কি? গতকাল তোর বিয়ে ছিল আর তুই আমাদেরকে বলিসনি? মালিক আসলে তাড়াহুড়ো বিয়েটা হয়ে গেছে। আপনাদের দাওয়াত করে খাওয়াবো সময় করে। আচ্ছা যা, তোর উপরে রাগ করতে পারলাম না। আচ্ছা যা, এই এক সপ্তাহ তোর ছুটি, বউকে গিয়ে সময় দে। ধন্যবাদ মালিক। ধর টাকাগুলো রাখ। 5,000 টাকা ধরিয়ে দিল। সেটা নিয়ে বাসায় আসলাম। যদিও আমার কাছে টাকা ছিল, আস্তে আস্তে প্ল্যান করলাম যে মাফসুরাকে নিয়ে ঘুরতে বেরোবো। বাসায় পৌঁছে, এই মাফসুরা রেডি হয়ে নাও, আমরা ঘুরতে বেরোবো। এমন সময় আম্মু আসে। ঘুরতে যাচ্ছিস? ভালো কথা, কিন্তু একটু সাবধানে ঘোরাফেরা করবি। নতুন বৌমার যেন কিছু না হয়, আর তুইও সাবধানে যাবি। আচ্ছা আম্মু। তারপর তিনি চলে গেলেন। সৎমার আচরণে খানিকটা অবাক হচ্ছি আমি। অন্যদিকে মাফসুরা লক্ষ্মী মেয়ের মতো রেডি হয়ে নিল। তারপর দুজনে মিলে ঘুরতে বের হলাম। প্রথমে একটা পার্কে গেলাম। ওকে নিয়ে পার্কে ঘুরছি, কিন্তু কোনো রিয়েকশন দেখতে পেলাম না। ঘুরতে ঘুরতে যে মানুষের মনে কিছুটা প্রভাব পড়ে তেমন কিছুই দেখলাম না। রোবটের মতো হেঁটে চলছে আমার সাথে। আশপাশে মানুষজন ড্যাপ করে তাকিয়ে আছে মাফসুরার দিকে। সেই লেভেলের রাগ হচ্ছে এটা দেখে। আরে ভাই, তোরাও তো নিজের পার্টনার নিয়ে এসেছিস, তারপরে কেন আমার বউকে খুঁটে খুঁটে দেখতে আসছে? দেখ, আর থাকবোই না এখানে। মাফসুরাকে নিয়ে অন্য জায়গায় চলে গেলাম। সারাদিন দুজন মিলে খুব ঘোরাঘুরি করছে। তারপর সন্ধ্যায় বাসায় এসেছি। এসব করে কি হবে? ভেবেছো আমি গলে যাব? না, কখনোই না। আমার খুব ইচ্ছে ছিল আমার বউকে নিয়ে এভাবে ঘুরবো, মনের আশা পূরণ করলাম। এখানেও নিজের স্বার্থের কথা ভাবলে। মাফসুরা, তুমি আমাকে ভুল বুঝছো। থাক, বাদ দাও। আর এসব যদি আমার জন্য করে থাকো তাহলে বলবো বাদ দাও। কারণ আমার মনে যে আঘাত করেছো তুমি, সেটা কোনোদিনও যাবে না। মাফসুরার কথা শুনে চোখ দিয়ে পানি চলে আসলো, কিন্তু সেটা বুঝতে দিলাম না। রুম থেকে বের হয়ে আসলাম। এভাবে দিন কাটতে লাগলো। 6 মাস পার হতে চললো। এই 6 মাসে মাফসুরাকে আমার প্রতি একটু দুর্বল করতে পারিনি, বরঞ্চ সে আরও স্ট্রিট হয়ে গেছে। আমার সাথে কথা বলা একদম অফ করে দিয়েছে। এদিকে সে মা হতে চলছে, এটা নিয়ে বেশ টেনশন হচ্ছে। একদিকে সে, একদিকে আমার বাবু। কীভাবে যে দুজনকে সামলাবো আমি ভেবেই মাথা ফাটে যাচ্ছে। সে তো আমার সাথে কথা বলেই না, নিজের শরীরের যত্ন নেয় না। সে যে মা হতে চলেছে তার ভিতরে কোনো অনুভূতিই নেই। কিন্তু আমি তার কেয়ার করা ছাড়িনি। রোজ তাকে খাইয়ে দিই, রাত হলে বুকে নিয়ে ঘুমাই। ওয়াশরুমে গেলে একা যেতে দিই না, ওকে ওয়াশরুমে দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকি। এসবের ভিড়ে নিজের শরীরের যত্ন নেওয়ার কথাই ভুলে গেছি। একদিন রাতের বেলায় মাফসুরাকে বুকে নিয়ে ঘুমিয়েছে, হঠাৎ সে চিৎকার করে ব্যথায়
কান্না করতে করতে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলে। কী করবো ভেবে পাচ্ছিলাম না। ডক্টরকে এনে দেখালাম, তিনি বললেন এখন এরকম একটু হবেই, তবে সে বেশি উইক, ওকে যখন ফুল বেড রেস্টে দিয়ে দিই। তাই করলাম, মাফসুরাকে ফুল বেড রেস্ট দিয়ে দিলাম। ওর জ্ঞান এখনও ফিরে আসেনি। সকালবেলায় ওর জ্ঞান ফিরে আসে, এদিকে সারা রাত আমি আঘুমো। চোখ দুটো ফুলে মনে হয় এখনই বের হয়ে যাবে। ওর জ্ঞান ফিরে আসতেই সে আজীব রকমের পাগলামো শুরু করে দেয়। আমি বাবা মার কাছে চলে যাব, আমাকে তুই বাবা মার কাছে দিয়ে আয়। মাফসুরা, কি বলছো তুমি আবল তাবল? হ্যাঁ, আমি ঠিক বলেছি, আমি বাবা মার কাছে যাব, না হয় আমি তোর বাচ্চাকে মেরে ফেলবো। এই কথা শুনে তো হয়ে গেলাম, কী করবো ভেবে পাচ্ছি না। তাও কোনো মতো ওকে শান্ত করলাম, কিন্তু রীতিমতো সে পাগলামো করে। খাবার খেতে চায় না। ওর এক কথা, সে তার বাবা মায়ের কাছে যাবে, ও আর থাকবে না এখানে, আমার সাথে সংসার করবে না। এরকম করতে করতে সে আরও দুর্বল হয়ে পড়ে। ওকে সামলানো পসিবল হচ্ছিল না। এক পর্যায়ে না পারতে সিদ্ধান্ত নিলাম ওকে মুক্তি দিয়ে দেবো। সে যেহেতু আমার সংসার করতে চায় না, তাহলে আর জোর করবো না। আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে সারা জীবন পার করে দেবো। তোমায় মুক্তি দেবো, তবে একটা শর্ত। কি শর্ত? হয় তুমি আমার বাবু নষ্ট করতে পারবে না, সে হওয়ার পর তুমি আমার কাছে পাঠিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, আমার এই সন্তান আমি চাই না, ওকে রেখে আমি কি করব? সে হলে তোমার কাছেই পৌঁছে দিব আমি। ওকে, তাহলে একটা দিন সময় দাও আমায়, তোমাকে তোমার বাবা মার কাছে ফিরিয়ে দিয়ে এসে আমি। এটা বলে সকালবেলা ঘর থেকে বের হয়ে আসলাম। সারাদিন আর ঘরে গেলাম না। সারাদিন নদীর বাইরে বসে বসে চোখের পানি ঝরিয়েছি। আমি ভাবতে পারছি না যে আজকের পর আর মাফসুরা আমার কাছে থাকবে না। রাত 11টা বাসায় ফেললাম। কারোর কাছে কোনো কথা বললাম না। মা জিজ্ঞেস করছে কী হয়েছে আমার, আমি কিছুই বলিনি। চুপচাপ রুমে চলে গেলাম। এসে দেখি মাফসুরা আমার দিকে তাকিয়ে আছে, হয়তো কিছু একটা বলতে চাই, কিন্তু সেটা সুযোগ দিলাম না। আমি কাপড় চেঞ্জ করে বাইরে বের হয়ে আসলাম। কবিরাজ আমায় বলেছে আমি যদি ওর চুলগুলো ফিরিয়ে দিই তাহলে সে আবার নিজের ক্ষমতা ফিরে হবে। তাই করলাম। যেখানে ওর চুলগুলো পুঁতেছিলাম সেখান থেকে চুলগুলো তুলে এলাম। রাত 1টা বাজে, মাফসুরা এখনও ঘুমায়নি। মাফসুরা, তোমার একটা কথা বলি। বলো, কিন্তু আগে এটা বলো যে আমার মুক্তি দেবে কখন? সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, সেটা তুমি পেয়ে যাবে। কথা যখন দিয়েছি সেটা হ্যাঁ, তাহলে বলো। বিশ্বাস করো, আমি তোমায় খুব ভালোবাসি। জানি না তোমায় ছাড়া কী করে থাকবো আমি। তোমায় নিয়ে হাজারটা স্বপ্ন দেখছিলাম আমি। যা আমার আজ রাতে কবর দিতে হবে, কিন্তু তাতেও আফসোস নেই। তুমি ভালো থেকো আর নিজের খেয়াল রাখো। আর আমাদের বাবুটা হলে তুমি আমার কাছে দিয়ে যাও। কথাগুলো বলতে বলতে কান্না করে দিলাম। প্লিজ কান্না করো না, আর কথা দিলাম যে বাবু হলে তোমাকে দিয়ে যাব। পকেট থেকে চুলগুলো বের করে মাফসুরার হাতে ধরিয়ে দিলাম আর নজর ঘুরিয়ে ফেললাম। সাথে সাথে তুফান শুরু হয়ে গেল। সমস্ত ঘরের জিনিসপত্র নাড়াচাড়া করছে। মনে হচ্ছে বৈশাখী ঝড় আমার ঘরের মধ্যেই শুরু হয়ে যাবে। আমার দিকে তাকাও আকাশ। তোমার দিকে আর ফেরবো না, তাহলে নিজে কন্ট্রোল করতে পারবো না। তুমি চলে যাও। ওকে, চলে যাচ্ছি। তবে একটা কথা বলে যাই যাওয়ার আগে, তুমি মানুষটা দুনিয়ার মধ্যে আমার দেখা শ্রেষ্ঠ মানুষ। তোমার মতো ভালো মানুষ হয় না। যেভাবে আমার যত্ন করেছো তুমি, আমি সেগুলো কোনোদিনও ভুলবো না। আমার যত্ন করতে গিয়ে নিজের শরীরের কী হাল করেছো তুমি, সেটা আমি দেখেছি। এখন থেকে নিজের শরীরের যত্ন নিও, আর খুব মনে পড়বে তোমার কথা। আমি আসি। এই বলে মাফসুরা চলে গেল। মাফসুরা আমার ছেড়ে চিরতরে চলে গেল। এটা ভাবতেই শরীরে খিচুনি দিয়ে উঠলো। সাথে সাথে ফ্লোরে পড়ে গেলাম। ভিতরটা ফেটে যাচ্ছে কষ্টে। আর সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে কান্না করতে লাগলাম। চিৎকার শুনে পাশের রুম থেকে সৎমা দৌড়ে আসলো। এসে দেখে আমি ফ্লোরের উপর পড়ে আছি আর আমার মুখ থেকে অনবরত রক্ত বের হচ্ছে। আমার অবস্থা দেখে সৎমা বিকট আওয়াজে চিৎকার করে ওঠে। আকাশ, বাবা তোর কি হয়েছে? কি বলবো, বলার মতো কোনো শক্তি নেই। তবে একটু বললাম যে মাফসুরা আমার ছেড়ে চলে গেছে। তারপর আর আমার আওয়াজ বের হচ্ছে না মুখ দিয়ে। কেন ছেড়ে চলে গেছে? কোনো আওয়াজই বের হচ্ছে না মুখ দিয়ে। বাবা তুই কথা বলছিস না কেন? বলেই কান্নাকাটি শুরু করে দে। এই আকাশের বাবা, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। আকাশের আম্মুর চেঁচামেচি শুনে আকাশের বাবা দৌড়ে আসে। এসে দেখে আকাশ ফলের উপর পড়ে আছে। আকাশ অবস্থা দেখে তিনিও ঘাবড়ে যান। তুমি তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যাও, ওর যেন কিছু না হয়। ওর কিছু হলে আমিও মরে যাব।
আকাশ বাবা আকাশকে কোলে তুলে নেয়, তারপর হসপিটাল রওনা দেয়। চোখটা বন্ধ হয়ে যাবে যাবে অবস্থা, তাকিয়ে থাকবার মতো আর শক্তি নেই। তবে একটা জিনিস দেখে অবাক হলাম, যে সৎমা আমাকে দেখতে পারতো না, যে সৎমা আমাকে দেখতে পারতো না, সে আজ আমার কিছু হলে মরে যাবে। আমাকে দিয়ে তার চাহিদা পূরণ হয়, সেজন্য এমন করছে, নাকি সত্যি আমাকে সন্তানের মতো ভালোবাসে। জ্ঞান হারিয়ে ফেললাম, আর কিছু মনে নেই। দুদিন পরে জ্ঞান ফিরে আসে। চোখ মেলে তাকাতেই দেখি পাশে আব্বু আম্মু বসে আছে। আমার জ্ঞান ফিরেছে দেখতে পেয়ে সৎমা আমার কপালে পাগলের মতো চুমু খেতে আরম্ভ করে। বাবা তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা। বাবা তুই এমন কেন করলি? তুই আমার মাথায় হাত রেখে কসম কর যে আর কোনোদিন এইসব উল্টাপাল্টা কিছু খাবি না। চুপ করে আছি। মা বাবা যখন জানতে পারে যে তার ছেলে নেশা করেছে, তার থেকে লজ্জার আর কি হতে পারে। আর আমার এই অবস্থার পিছনে সম্পূর্ণ দোষ আমার। সেদিন সারাদিন নেশা করেছে, অতিরিক্ত নেশার ফলে এসব হয়েছে। বাবা তুই শুনবি না মায়ের কথা? আচ্ছা কসম করলাম আর কোনোদিন সব খাবো না। আব্বু কিছুই বলছে না, আর কী বা বলবে। মা মারা যাওয়ার পর ওনার একটা ছেলে আছে, সে কথা তার মনেই নেই। হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হলো। সৎমা আমার পিছনে লেগিয়েছে, আমার সেবা যত্ন করছে, কোনো কিছু কমতে রাখছে না, একদম আমার মায়ের মতোই দেখভাল করছে। কিন্তু সব কিছুর ভিড়ে মাপসুরাকে বলতে পারিনি, ভিতরটা ফেটে যাচ্ছে কষ্টে। সে যে আমার ছেড়ে চলে গেছে এটা আমার বিশ্বাসই হচ্ছে না। এভাবে দিন কাটতে লাগলো, একদম ঘরবন্দি হয়ে গেছি আমি। চাকরিটাও চলে যায় এর কারণে, কিন্তু সৎমা আমার প্রতি কোনো প্রেশার দিল না, উল্টো বলল, তোর বাবা যা আছে তা খেয়েও তুই শেষ করতে পারবি না। তোর চাকরি চলে গেছে, ভালো হয়েছে, তোর চাকরি করতে হবে না, আমার ছেলে আমার কাছেই থাকবি। অন্যদিকে মাপসুরা তো সেই খুশি নিজের মা বাবাকে পেয়ে, পরিচালকের লোকজনকে পেয়ে, খুব ভালোই দিন কাটছে তার। হঠাৎ আবার পেইন শুরু হয় তার। তখনই আকাশের কথা মনে পড়ে, যে গতবার যখন তার পেইন উঠছিল তখন মানুষটিকে পাগলের মতো ছোটাছুটি করছিল ওর জন্য। পেইন উঠেছিল তার, অথচ কষ্ট যেন পাচ্ছে আকাশ। আকাশের সাথে কাটানো মুহূর্তগুলো একের পর এক তার মনে পড়তে থাকে। পণ্ডিতের সে মাপসুরে কি পরা পানি দিয়ে যায় যাতে করে পেইন কমে যায়। এভাবে দিন কাটতে থাকে। একদিন রাতের বেলায় মাপসুরা ঘুমিয়ে আছে, তখন সে স্বপ্ন দেখতে পায় আকাশকে। আকাশ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, পেটে চুমুক হচ্ছে, আর বলছে, কলিদা তুমি টেনশন করো না, আমি চলে এসেছি। এখন থেকে তোমার সমস্ত দেখভাল আমি করব। তুমি সত্যি চলে এসেছো আকাশ? প্লিজ তোমায় একবার ছুঁয়ে দেখি। আকাশ আর কোনো কথা বলছে না, কালো করে নিচের দিকে, চোখ মুখ কালো করে নিচের দিকে তাকিয়ে আছে। মাপসুরা আকাশকে শুতে যাবে, তখনই সে হাওয়ায় মিশে যায়। এই তুমি কোথায় চলে গেলে আমাকে রেখে? আমি তো পরিপালকে আছি, আর আকাশকে তো পৃথিবীতে রেখে চলে এসেছি। নিজের অজান্তেই আমি ভুল করে ফেলেছি। আকাশের জন্য খুব খারাপ লাগছে, মনে হচ্ছে যেন আমার নিঃশ্বাসটা ভারী হয়ে আসছে। না, কাল সকালে আমি পৃথিবীতে যাব, গিয়ে আকাশকে দেখে আসব। সকালবেলায় মাপসুরা তার মা বাবাকে বলে সে পৃথিবীতে যাবে, কিন্তু তার মা বাবা তাকে যেতে দেয় না, কারণ তার শরীর অবস্থা ভালো নয়। এটা পরিচালকের নিয়মের বাইরে, কিন্তু মাপসুরা যাদের কাছে হেরে যায় তারা। আচ্ছা ঠিক আছে, কাল তবে তুমি পৃথিবীতে যেও, তবে তোমার সাথে আমিও যাব। আচ্ছা বাবা। আকাশ রুমের মধ্যে মরার মতো পড়ে আছে। মাপসুরা এসে দেখে আকাশ বিছানায় মরার মতো পড়ে আছে, একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। আকাশের এই অবস্থা দেখে মাপসুরা ফুপি ফুপি কান্না করে দেয়। এই আকাশ, চোখ খুলো, আমি এসেছি। মিটমিট করে চোখ খুলে তাকিয়ে দেখি মাপসুরাকে খুশিতে মন নাচানাচি শুরু করে দিয়েছে। ইচ্ছে করছে শোয়া থেকে উঠে গিয়ে ওকে জড়িয়ে ধরে, কিন্তু শরীর তো খারাপ, সেই শক্তিটাও নেই। মাপসুরা চলে যাওয়ার পর নিজের যত্ন নেওয়ার কথাই ভুলে গেছি, তাই রোগা হয়ে গেছি অনেক। কি হাল করেছো নিজে? এটার জন্য তো তুমিই দেই। আর এখন সেই সব কথা বলার ফায়দা আছে? যখন ছেড়ে গিয়েছিল তখন ভাবা দরকার ছিল যে আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না, তাও তুমি পাশানোর মতো করে ছেড়ে গিয়েছিলে। খুব রাগ হচ্ছে মেয়েটার উপরে। হ্যাঁ, আমাকে কষ্ট দিয়েছ, আমিও চুপচাপ থাকবো, কোনো কথা বলবো না। কি হলো, কথা বলছো না যে? কি বলবো? কথা বলো। প্রয়োজন মনে করি না তার। চলে যাও, আবার যেখান থেকে এসেছো সেখানেই চলে যাও। এমন করে বলছো কেন আকাশ? তুমি তো সম্পর্ক সেট করে চলে গেলে, তারপর আর কি বলার থাকে? তোমার সাথে আমার আর কিছুই নেই, শুধু বেবিটি হলে আমাকে দিয়ে যাও। আকাশের কথা শুনে মাপসুরের কান্নার গতিবেগ আরও বেড়ে যায়। প্লিজ আকাশ, এভাবে বলো না। তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হয়। তোমার কাছে থেকে তোমাকে ফিল করতে পারিনি। যখন দূরে সরেছি তখনই তোমাকে আরও বেশি ভালোবেসেছি, আরও বেশি উপলব্ধি করতে পেরেছি।
প্লিজ তুমি আমার সাথে পরিপালকে চলো। আকাশের সৎমাও সামনে ছিল। মাপসুরাকে দেখে আকাশের রুমে এসেছেন তিনি। না, আমার ছেলেকে আমি কোথাও যেতে দিব না, সে আমার কাছেই থাকবে। না, আমি ওকে নিয়ে যাব। ওকে ছাড়া আমার ভালো লাগে না। আমার বর আমার সাথে পরিপালকে থাকবে। মাপসুরা, সেই স্বপ্ন ভুলে যাও, সেটা কখনোই হবে না। না, হবে। বাবা, এই আকাশকে পরিপালকে নিয়ে যাব আমার সাথে। এই মেয়ে, একবার বলছি না যে আমার ছেলেকে আমি কোথাও যেতে দেব না। বাবা, আমি এত কিছু বুঝি না। আমি এটুকু জানি, আমি আকাশকে এখান থেকে নিয়ে যাব। ওকে আমি নিজের কাছে রাখবো। কারো কথা আমি শুনবো না। আকাশের আম্মু তো রেগে মেগে আগুন। আপনার মেয়ে কিন্তু কাজটা ভালো করলো না। আমার ছেলের কিছু হলে কিন্তু আমি আপনাদের কাউকে ছাড়বো না। জেদ করে আমার ছেলেকে নিয়ে গেল তো, এটার ফল ভালো হবে না। শহরের নাম করা কবিরাজের কাছে যাব আমি। আমার ছেলেকে আমি ফিরিয়ে আনবো। প্লিজ এভাবে আপনি রেগে যাবেন না, কথা দিচ্ছি আপনার ছেলে কিছু হবে না। আপনার ছেলেকে সহি সালামতে আমাদের কাছে ফিরিয়ে দিয়ে যাব আমি। আমার মেয়েটা ওকে খুব ভালোবাসে, তাই পাগলামো করছে, মাথা ঠিক নেই এখন ওর। কিন্তু আমি কথা দিলাম তো, আপনার ছেলের গায়ে একটা নখের আঁচড়ও লাগবে না। ওকে, আমার ছেলেকে সহি সালামতে ফিরিয়ে দিয়ে যান। মাপসুরার বাবা চলে আসে। এসে দেখে মাপসুরা পরিপালকের গেটের মধ্যে বসে কান্না করছে। কিরে, কি হয়েছে, কান্না করছিস কেন? পণ্ডিত আমার আকাশকে আমার থেকে জোর করে নিয়ে চলে গেছে। কি? পণ্ডিতের এত বড় সাহস যে আমার জামাইয়ের গায়ে হাত দেবে সে? তুই চল আমার সাথে, পণ্ডিতের কাছে যাব। মাপসুরা আর তার বাবা পরিপালকের দিকে ঢুকতেই সমস্ত পণ্ডিতরা আরাধনা শুরু করে দিয়েছে আসুরায়। মাঝখানে আকাশকে বেঁধে রেখেছে। আরাধনা শেষ হলো, আকাশকে তারা মেরে ফেলবে, কারণ পরিপালকে মানুষ আসলেই তাকে মেরে ফেলে। তার উপর পণ্ডিতকে সে লাথি মেরেছিল। পণ্ডিত তো এটা নিয়ে তার উপর আরও রাগ। মাপসুরার বাবা দৌড়ে রাজদরবারে চলে যায়, যেটা তার বাসস্থান। তিনার রুমে গিয়ে তিনি 8টা লম্বা লাঠি উঠিয়ে নেয়। আজ সে পরিপালককে মাটির সাথে মিশিয়ে দেবে। পণ্ডিত কোন সাহসে রাজার অনুমতি না নিয়ে আরাধনা শুরু করেছে। লাঠিটি হাতে নিয়ে জমিনের মধ্যে সজোর একটা আঘাত করে। সাথে সাথে পরিপালকের সমস্ত বেড়িবাত ভেঙে হাওয়ায় ভাসতে থাকে, কিন্তু পণ্ডিতদের কিছু হয় না, তারা জায়গায় বসে আছে। এটা দেখে মাপসুরা আর তার বাবার চোখ কপালে উঠে যায়, কারণ এই 8 রম্ব দিয়ে মাটিতে আঘাত করলে পুরো পরিপালক থমকে যাবে। কেউ এই 8 রম্ব মায়া থেকে বাঁচতে পারবে না। কিন্তু সেখানে পণ্ডিতদের কিছুই হলো না। তারা কি মায়া শক্তি নিয়ে আরাধনা শুরু করেছে? মাপসুরার বাবার যেন মাথায় কিছুই কাজ করছে না। না, এ হতে পারে না। এই 8 রম্বা মায়া থেকে কেউ বাঁচতে পারে না। লাঠিটা দিয়ে আবার মাটিতে আঘাত করে। দ্বিতীয়বারও পণ্ডিতদের কিছু হয় না, বরঞ্চ উল্টো আরও তাদের আসুরাটা মায়াশক্তিতে ত্রিলোক হয়ে যায়। আরে মহারাজ, কি করছেন কি? আপনি কি মনে করেছেন আপনার ওই লাঠি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে? পণ্ডিত, তুমি কিন্তু কাজটা ভালো করছো না। রাজার সাথে পাঙ্গা নেওয়ার ফল কিন্তু তোমার ভোগ করতে হবে। আহারে ও মহারাজ, আপনি ভুলে গেছেন আমি কে। আমি এই পরিপালকের সবচেয়ে পুরনো পণ্ডিত। অনেক অসাধ্য সাধন করেছি আমি। আমাকে আটকানোর ক্ষমতা আপনার নেই। আপনার ওই মায়া পাখিদের মায়া করতে পারবে, কিন্তু আমাকে না। দেখছেন না আসলে ওটা মায়া বেষ্টন হয়ে আছে। আপনি আমাকে কেন, কোনো পণ্ডিতকেই মায়া করতে পারবেন না। আজকে এই বালককে খতম করেই ছাড়ব। পণ্ডিতের কথা শুনে মাপসুরার বাবার তো পায়ের নিচ থেকে মাটি সরে যায়। পণ্ডিত হয়তো এমন কোনো মায়া জাদু জানে যেটার কারণে তাকে মায়া করা যাচ্ছে না। তিনি মাথায় হাত দিয়ে সোজা জমিনে বসে পড়েন। পাশ থেকে মাপসুরা চিৎকার করে ওঠে। মাপসুরা পেটে পেইন হচ্ছে। মা, তোর কি হয়েছে? বাবা, আমার পেটে খুব ব্যথা করছে। তুই আমার সাথে চল, গিয়ে রেস্ট করবি। এদিকটা আমি দেখছি। না, আমি যাব না। আমার আকাশকে ওরা মেরে ফেলবে। প্লিজ মা আমার, এমন করিস না। আমি থাকতে ওরা তোর আকাশে কিছুই করতে পারবে না। কি করবে বাবা তুমি? তোমার 8 রম্বকেও তো পণ্ডিতরা মায়া করে ফেলেছে। এখন যা করতে হবে আমাকে করতে হবে। তুই কি করবি? আমি যেখানে ওদের কিছু করতে পারলাম। মাপসুরা পণ্ডিতদের আসুরের সামনে চলে যায়। ভালোই ভালোই বলছি,
আমার আকাশকে আপনারা ছেড়ে দিন, না হয় কিন্তু আপনাকে কাউকে আমি ছাড়বো না। হা হা, হাসালে তুমি। রাজা যেখানে আমাকে আটকাতে পারেনি সেখানে তুমি আমাকে আটকাবে? আর আসলে ওকে ছেড়ে দেওয়ার কথা, ওকে তো আমি ছাড়বো না। সে আমাকে লাত্তি মেরেছে। তার থেকে বড় কথা হয়েছে, তোমার এই রাজ দরবার আমি কাদেরকে শান্তিতে থাকতে দেব না। এতদিন জাস্ট উপরে উপরে ভালোবাসা দেখিয়ে এসেছি, আসলে কিন্তু এমনটা না। আসলে আমি এত জাদুবিদ্যা জানার পরও রাজা হতে পারলাম না। সেখানে তোমার বাবা কিছু না জানেও রাজা হয়ে গেল, সেটা আমি মেনে নিতে পারিনি সেদিন। তাই প্রতিজ্ঞা করেছিলাম, রাজ দরবারের সুখ আমি কেড়ে নেব, আর রাজত্ব করব আমি। পুরা পরিপালক আমার অধীনে চলবে। পণ্ডিতদের এমন ধারার কথা শুনে মাফসুরার রাগ মাথায় উঠে যায়। ওকে, আমিও দেখছি কি করে তোমরা আমার আকাশকে মারো। তোমরা হয়তো ভুলে গেছো যে আমার পেটে আকাশের সন্তান রয়েছে, আর তার থেকে বড় কথা, মানুষ আর পরী দুই ধরনের শক্তি আমি অর্জন করেছি। ওকে, দেখছি তুমি কি করতে পারো। আরাধনা প্রায় শেষ, আকাশকে এখনই বলি দেওয়া হবে। এমন সময় মাফসুরার বাবার হাত থেকে আটরম্বা নিয়ে আসুরার ত্রিলোকের মধ্যে আঘাত করে। সাথে সাথে ত্রিলোক ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আর মাফসুরা আসুরা ঢুকে পড়ে। কি করে সম্ভব এটা? তীরথ ভাঙ্গার ক্ষমতা তো কারো নাই। এই মেয়ে কীভাবে করলো এটা? বড় বড় জাদুকররাও এটা করতে পারতো না যা এই মেয়ে করেছে। না, ওকে আটকাতে হবে। পণ্ডিত আবার ত্রিলোক করতে চাইলে এবার আর ত্রিলোক হয় না। ত্রিলোকের ভিতরে গিয়ে দেখে আকাশের চেহারা পুরো ঝলসে গেছে। এটা দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। আটরম্বাটা দিয়ে আবার মাঠের মধ্যে সজোরে আঘাত করে। সাথে সাথে কম্পন শুরু হয়ে যায় পরিপালকে। এত জোরে কম্পন হয় যে পণ্ডিত মাটিতে পড়ে যায়। সমস্ত পণ্ডিত এই মাটিতে লুটে পড়েছে। অন্যদিকে মাফসুরা আকাশকে ছাড়িয়ে নেয়, ছাড়িয়ে নিয়ে ওকে মাটিতে শুয়ে রাখে। ঠিক সেই সময় পণ্ডিত মাটি থেকে উঠে মায়া করে মাফসুরার দিকে ছুঁড়ে মারে। মায়াটা মাফসুরার সামনে এসে আটকে যায়, ওর কোনো ক্ষতি হয় না। মাফসুর এবার চরম পর্যায়ে রেগে যায়। সে আটরম্বটা পণ্ডিতের দিকে সজোরে ফিক্কে মারে। পণ্ডিত সেটাকে আটকাতে পারল না। আটরম্বাটা তার শরীর ছেদ করে অপর প্রান্ত দিয়ে বের হয়ে যায়। সাথে সাথে পণ্ডিত মাটিতে লুটে পড়ে। এই আটরম্বকে আটকানোর ক্ষমতা কারোই নেই। পুরো পরিপালকের পণ্ডিতরা মিলে চেষ্টা করলেও সেটাকে আটকাতে পারবে না, কারণ সেটা মাফসুরা ছুঁড়ে মেরেছে। আর তার শরীরের শক্তি এখন কয়েক গুণ বেড়ে গেছে। প্রথমত সে পরী, তার উপরে তার হাতে আটরম্ব। তার থেকে বড় কথা, সে দুনিয়ার মানুষের শক্তি অর্জন করে এসেছে। পণ্ডিতের মৃতদেহ জমিনে পড়ে আছে। মাফসুরা বাবা তো এসব দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। মাফসুরা হাত থেকে আটরম্বাটা নিয়ে তিনি জমিনে আঘাত করে। সাথে সাথে পুরো পরিপালক আগের ন্যায় হয়ে যায়, আর সমস্ত পণ্ডিতরা তেনার পায়ের কাছে এসে হুমড়ি খেয়ে পড়ে। মহারাজ, আমাদেরকে মাফ করে দিন। পণ্ডিত আমাদেরকে ভয় দেখিয়েছিল, যার ফলে আমরা তিনির কথায় রাজি হয়েছি। ওনার কথা রাজি না হলে বলেছে আমাদেরকে সবাইকে মায়া করে মেরে ফেলবে। তোমাদের কোনো দোষ নেই, যে দোষ করেছে সে শাস্তি পেয়েছে। মাফসুরা আকাশকে কোলে করে রাজদরবারে নিয়ে আসে। পুরো রাজদরবার থমথম করছে। সমস্ত পরিপালকের পরিরা আকাশকে দেখতে এসেছে। মানুষ দেখতে তাদের কাছে অনেক ভালো লাগে, কারণ মানুষ অনেক সুন্দর হয়। তারা সবসময় মানুষদের নিয়ে ঘর সংসার করার স্বপ্ন দেখে। ওর রূপ ফিরিয়ে আনেন, পণ্ডিতদের উদ্দেশ্যে করে মাফসুরা বলে। একজন পণ্ডিত বলে ওঠে, আমাকে কিছুটা সময় দিন, আমি ওর রূপ ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। পণ্ডিত সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ফিরে আসে হাতে রূপ গাছের ফল নিয়ে। সেটা এনে আকাশকে খাইয়ে দেয়। আকাশের চেয়ার আগের নে হয়ে যায়, কিন্তু তার জ্ঞান এখনও ফিরেনি। সবাই অপেক্ষা করছে আকাশের জ্ঞান ফিরার। একটু পর আকাশের জ্ঞান ফিরে আসে। বিপত্তিটা তখনই বাজে। আকাশ নিঃশ্বাস নিতে পারছে না, তার খুব কষ্ট হচ্ছে। মুরগি জবাই করলে যেমন দরফর করে, আকাশও ঠিক তেমনিভাবে দরফর করছে। ওর কিছু হলে আমি মরে যাব। আপনার ওকে পরিবাণী দিন আরাধনা করে। মফসুরা, কি বলছিস তুই এটা? ওর মায়ের কাছে আমি কথা দিয়ে এসেছি যে ওকে ওর মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসবো। বাবা, ওর তো কোনো ক্ষতি করছি না আমি, ওকে বাঁচানোর জন্য তো এমনটা করছি। ওকে, তাহলে ঠিক আছে। পণ্ডিত মশাই, আপনারা তাহলে ওকে পরিবানিয়ে দিন। জি মহারাজ, তবে একটা জিনিস, প্রার্থনা করতে করতে কেউ ওর মুখে নিঃশ্বাস নিন, না হয় বিপত্তি ঘটে যাবে। না না, আমি নিঃশ্বাস দিচ্ছি,
আপনার আরাধনা করুন ওকে নিয়ে। পণ্ডিতরা আরাধনায় বসে। অন্যদিকে মাপসুরা আকাশে ঠোঁটে ঠোঁট লাগিয়ে ওকে নিঃশ্বাস দিতে থাকে। এখন আর আকাশের কষ্ট হচ্ছে না। আমি কোথায় আছি? আর মাপসুরা আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে রেখেছে। দূর, কী সব করছে ও! মাপসুরাকে সরিয়ে দিতে চাইলাম নিজের থেকে, সে আরও শক্ত করে আমায় জড়িয়ে ধরেছে আর চোখের ইশারায় বলছে ওকে না ছাড়াতে। একটু পর কেউ একজন এসে আমাকে তেতো জাতীয় কিছু একটা খাইয়ে দেয় আর মাপসুরা আমার থেকে সরে যায়। সাথে সাথে অনুভব করলাম আমার শরীরের হাড় বেঁকিয়ে যাচ্ছে আর আমি হাওয়ায় ভাসছি। এটা থেকে ভয়ে একটা চিৎকার মারলাম আর মাপসুরা এসে আমায় জাপটে ধরলো আর বলতে লাগলো, খুব কষ্ট হচ্ছে আমার কলিজাটার, তাই না? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না আমি। কলিজাটা প্লিজ আর একটু সহ্য করে নাও, তারপর সব কিছু ঠিক হয়ে যাবে। এত কষ্ট হচ্ছে মনে হচ্ছে এখনই দমটা বের হয়ে যাবে। একটু পরে ধপাস করে মাটিতে পড়ে গেলাম। তারপর আর কিছু জানি না। যখন জ্ঞান ফিরে আসে তখন নিজেকে আবিষ্কার করি বিছানার উপর শুয়ে আছি আর মাপসুরা আমার মাথাটা তার কোলের মধ্যে নিয়ে বসে আছে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমার জ্ঞান ফিরে এসেছে সেটা দেখতে পেয়ে খুশিতে কান্না করে দিল আর আমায় পাগলের মতো চুমু খেতে আরম্ভ করলো। এখন কেমন লাগছে আমার কলিজাটার? মুখ অন্যদিকে ঘুরিয়ে ফেললাম। কি হলো, আমার বাবুটা আমার উপর রেগে আছে বুঝি? মাপসুরা, তুমি তোমার প্রতিশোধ নিলে তাই তো? আমায় মানুষ থেকে পরিয়ে বানিয়ে দিলে যাতে করে আমি আর দুনিয়ায় না যেতে পারি। সত্যি বলছি, আমি তোমার উপর প্রতিশোধ নেইনি, তোমার বাঁচানোর জন্য পরি বানিয়েছি। আর কে বলেছে তুমি পৃথিবীতে যেতে পারবে না? তুমি সব পারবে। তোমার যখন যা ইচ্ছে হবে তুমি তাই করবে, তোমার জন্য কোনো বাধা নেই। ও ভালো, সেটা তো পরিচালকের নিয়ম ভঙ্গ করা হবে। আরে ধুর, কিসের নিয়ম কিসের কি? রাজার উপর কেউ আছে নাকি? তার থেকে বড় কথা, তুমি আমার জামাই, যেমন তেমন জামাই না, রাজ দরবারে একমাত্র মেয়ের জামাই। তুমি তোমার স্বাদের মতো চলবে। সবই বুঝলাম, কিন্তু রাজার উপরে কেউ আছে নাকি মানে বুঝলাম না। আরে গাধা, তোমায় বলছি না যে আমি পরিপালকের ভবিষ্যৎ রানী হব, কিন্তু সেই আসনটা আমি তোমায় দিয়ে দিতে চাই। কারণ আমার রাজত্ব দরকার নেই, আমার দরকার শুধু তোমাকে। আমি শুধু তোমার মনের রাজরানী হব, আর তুমি রাজত্ব করবে পুরো পরিপালকের। মাপসের কথা শুনে ভিতরটা খুশিতে ভরে উঠল। ওর উপরে যা অভিমান ছিল সবকিছু মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। যেখানে সবাই পাওয়ারের পিছনে ছুটে বেড়ায়, তার উপরে কে উঠবে সেটা নিয়ে টক্কর চলে, আর সেখানে মাপসের কিছুই চাই না, তার সমস্ত কিছুই আমি। আর শুধু আমাকেই চাই। এমনভাবে ভালো হয়তো দুনিয়া কেউ বাঁচতে পারবে না। খুশিতে নাচতে ইচ্ছে করছে, কিন্তু সেটা ওর সামনে প্রকাশ করলাম না। সে আমাকে কষ্ট দিয়েছে, এবার আমি একটু কষ্ট দেব তাকে। হা হা, না, আমার কিছু চাই না, আর আমার তোমাকেও দরকার নেই। আমি পৃথিবীতে গিয়ে অন্য কাউকে বিয়ে করে নেব, না হয় পরিচালক থেকে তোমাদের একজনকে বিয়ে করে নেব, তবু তোমার সাথে থাকবো না। কি বলছো আকাশ? প্লিজ তোমার পায়ে পড়ি, তুমি এমনটা করো না। কেন, তখন মনে ছিল না যখন আমাকে ছেড়ে এসেছিলে? বিশ্বাস করো, তখন আমি অন্ধ ছিলাম, কিন্তু এখন আমি তোমাতে আটকে গেছি তোমার ভালোবাসায়। প্লিজ তুমি এমন কিছু করো না। না, আমি তো এসব শুনবো না। তখন আমি অনেক বুঝেছিলাম, কই তুমি তো আমার কথা শোনোনি, চলে এসেছে স্বার্থপরের মতন। প্লিজ আকাশ, তুমি আমাকে একা করে দিও না, আমি তোমার পায়ে পড়ে ক্ষমা চাচ্ছি। তুমি এসব কিচ্ছু করলে আমি মরে যাব, আমি তোমার ভাগ কাউকে দিতে পারবো না। ওর কান্না দেখে হাসি আর থামাতে পারলাম না, শব্দ করে হেসে দিলাম। আরে পাগলি মেয়ে কান্না করে কেন? আমি কি পাগল নাকি যে তোমায় ছেড়ে যাব? তোমার পেটে তো আমাদের বেবি রয়েছে, তারপর আমি অন্য নারীর কাছে যাব? তুমি সেটা ভাবলে কি করে? আমি তো মজা করছিলাম। কি বলছিস তুই? তুই এতক্ষণ আমার সাথে মজা করলি, আর অন্যদিকে আমার ভিতর ফেটে যাচ্ছিল। কুত্তা, তুই একটা হারামি। আরে আল্লাহ, করছো কি তুমি? মারতে গিয়ে বেফাসে লেগে গেলে বাবু ব্যথা পাবে তো। পা ব্যথা? ওর বাবা যে শয়তান হয়ে গেছে সেটা সে দেখুক পেট থেকে। আকাশের চুল ধরে ইচ্ছা মতো টানছে। মাফসুরাকে সারিয়ে নিয়ে ওর হাত দুইটা চেপে ধরলাম বিছানার সাথে। দেখি এবার কি করে মারো। দেখ, ভালো হবে না বলে দিলাম, আমাকে মারতে দে, আমার রাগ উঠে আছে। আরে আমার ময়না পাখি তো রাখতে নেই, আর তোমার জন্যই তো রাগ হারাম। আর দাঁড়াও,
তোমার রাগ কমাচ্ছি বলে ওর ঠোঁট জোড়া নিজের দখল করে নিলাম। ইচ্ছে মতো চুমু খেতেছি, কি যে নেশা ওর ঠোঁটের মধ্যে, তা উপরওয়ালাই ভালো জানেন। ইচ্ছা করছিল না ওকে ছাড়তে, কিন্তু দরজায় কেউ একজন কড়া নাড়লো, তাই ওকে ছেড়ে দিয়েছি। মাপসুরা বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুললো। হ্যাঁ মহারানী, মহারাজ আপনাকে যেতে বলেছে। একটু পর নাকি রাজা ঘোষিত করা হবে। ওকে, আসছি। মাপসুরা আর আমি মিলে রাজসভায় গেলাম। রাজসভায় গিয়ে তো মাথা ঘুরে গেল। হাজার হাজার পরি উপস্থিত হয়েছে সেখানে। রাজামশাই মাপসুরার বাবা আমাকে সবার সামনে রাজা ঘোষিত করলো। মাপসুরা আর আমি নিচে রাজসভায় গেলাম। রাজসভায় গিয়ে তো মাথা ঘুরে গেল। হাজার হাজার পরি উপস্থিত হয়েছে সেখানে। রাজামশাই মাপসুরার বাবা আমাকে সবার সামনে রাজা ঘোষিত করলো, আর আমার মাথার মধ্যে রাজার মুকুট পরিয়ে দিল। কখনো কল্পনা করতে পারিনি যে এত বড় পজিশন নিজেকে দেখতে পারবো। যেখানে দুনিয়ার মানুষ আমাকে 2 টাকারও দাম দিত না, সেখানে আমি পুরো পরিপালকের রাজা। নতুন রাজা ঘোষিত হওয়ায় সবাই আনন্দ উল্লাস করছে। এমন সময় মাপসুরা আকাশ বলে চিৎকার করে ওঠে। দৌড়ে মাপসুরার কাছে গেলাম। কি হয়েছে বাবু তোমার? আমার খুব পেটে ব্যথা করছে, মনে হচ্ছে এখনই বাবু হয়ে যাবে। মাহফুজার প্রসবের সময় এসে পড়েছে, ওর আজকে প্রসব হবে। সমস্ত কিছুর ইন্তজাম হলো। অভিজ্ঞ মেয়ে পরিদার মাপসুরার বাবু হওয়ার কার্যক্রম শেষ হলো। মেয়ে হয়েছে আমাদের, দেখতে একদম পুরো ওর মায়ের মতন। মেয়েটাকে নিয়ে এসে আমার কোলে দিল। মাপসুরার কথা জিজ্ঞেস করতি যে সে কেমন আছে, সবাই মুখ কালো করে ফেললো। কি হয়েছে, কথা বলছো না কেন? মাপসুরা ঠিক আছে তো? ক্ষমা করবেন মহারাজ, মেয়েকে বাঁচাতে পেরেছি শুধু আমরা, আর মহারানী প্রসব করার সময় মারা গেছেন। এ কথা শুনে বাচ্চাটাকে ধপাস করে নিয়ে মাটিতে বসে পড়লাম। চোখ দিয়ে অনবরত জল বেরিয়ে পড়ছে। আরে দর্শকবৃন্দ দাঁড়ান, আপনারা কি ভাবছেন? এমন ধরনের কিছু হবে? আপনারা যদি কিছু ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন। এমন কিছুই হয়নি। আমি এখন মাপসুরার পাশে বসে আছি, আর সে তো মহাখুশি। সে কল্পনাই করতে পারছে না যে সে মা হয়েছে। সমস্ত কিছু ভালোই হয়ে গেছে। এভাবেই আমাদের সংসারটা পরিপূর্ণতা লাভ করে। এখন আমি পুরোপুরি স্বাধীন। ইচ্ছে হলে পৃথিবীতে আসি, ইচ্ছে হলে পরিপালকে আসি। তবে বেশিরভাগ সময় পৃথিবীতে থাকা হয় 5 বছর পর। রাইসা মনি হাঁটতে শিখেছে। আমাদের মেয়ের নাম রাইসা। মায়ের সাথে খেলা করছে। আমি রুমে আছি, আর মাপসুরা পরিপালকে কাজের জন্য গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। একটু পর মাপসুরা চলে আসে, এসেই রুমে ঢোকে। রাইসা কই? মায়ের সাথে খেলা করছে। তো তুমি ঘরে বসে কি করছো? কিছুই করছিলাম না, তবে ভেবেছিলাম যে তুমি আসলে তোমার সাথে খেলা করব। যা শয়তান, একদম উল্টোপাল্টা বলবে না তুমি। কিছুর উল্টোপাল্টা? হ্যাঁ, বলে ওকে টেনে কাছে নিয়ে আসলাম। এত কাছে নিয়ে এসেছি যে তার নিঃশ্বাস পর্যন্ত শুনতে পাচ্ছি, আর সে কেমন যেন চুপসে গেল। প্লিজ দুষ্টামি করো না। কখন বাবু চলে আসবে? সে আসবে না, আম্মুর সাথে মজা করে খেলা করছে, আর আমি তোমার সাথে খেলা করব। কি খেলা করবে? বাবু হয়ে যে সেই খেলা আর কি। কি এসব বলছো? তোমার লজ্জা শরম কি কিচ্ছু নেই? ওদের কান আছে তো ওরা শুনবে না? আর শুনলে শুনুক, ওরাও কাজে লাগাতে পারো ট্রিক্সগুলো। তোমার আসলেই লজ্জা শরম নেই। না নেই, সরো, আমি এখন আদর করব। বলে মাপসুরাকে আদর করতে শুরু করলাম। পাঠক ভাইরা আর দর্শক ভাইরা আর কত শুনবেন? আপনাদের পক্ষ থেকে আমি একটু কথা বলছি। এই দেখে ভাবিয়েন না যে আপনাদের সামনে ইতিহাস তৈরি করব। সো উল্টো রাস্তা ধরে কেটে পড়েন। এখন পার্সোনাল কিছু হিস্ট্রি তৈরি করতে হবে। গল্পটা এখানেই সমাপ্ত। ভুল ত্রুটিগুলো ক্ষমার নজরে দেখবেন। ধন্যবাদ।